ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনোদিন আমাদের মেল পাঠিয়ে ওইভাবে মেটা ভেরিফাই করে না, সেটার আলাদা একটা প্রসেস থাকে, ঠিক আছে। কোনো এরকম একটা ইংরেজ টাইপের অ্যাকাউন্ট থেকে মেসেজ করবে, উই ওয়ান্ট টু প্লেস অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু ইউর পেজ, উই ক্যান পে আপ টু $9,000 per week. You need to change your email ID by my email ID in your Instagram account. আচ্ছা, হ্যাকার। আজ একটা শাহরুখ খান টিভিতে অ্যাড করছে, তার মানেই শাহরুখ খান সেটা মাখছে, সেটা কিন্তু নয়। চলছে ডেইলি লাইফটার মধ্যে খোঁজো যে কোথায় কোথায় তোমার যত রিয়েলিটি দেখাবে তত লোকে রিলেট করতে পারবে। লাইফ চেঞ্জ করে দিয়েছে, টিকটক ব্যান ভরপুর, মানে একদম রোস্ট করলো সব ওই মন্টু পাইলট, ওখান থেকে নিয়ে 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 ঠিক আছে। আমি দেখলাম আর যথারীতি প্রথম রোস্ট। মানুষ আর মানুষের মতামত এটা ভ্যারি করে। আজ সবাই আমার পক্ষে পজিটিভ সাপোর্ট দেবে না, নেগেটিভও বলবে। লোকে বলতো তো যে কিছু হবে না, প্রচুর ব্যাক বিচিং পেয়েছি, মানে সামনে বলে না লোকে, পেছনে কিন্তু ঠিক। আমার বাবা মাকে আমি বলেছিলাম, একটাই কথা বলেছিলাম আমার মাকে, আমার মনে আছে, প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাইনি। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন পডকাস্ট নিয়ে, যেখানে আমরা আমাদের চ্যানেলে ছাড়া ইউটিউবার ইনফ্লুয়েন্সার পডকাস্ট সিরিজের দ্বিতীয় পর্ব শ্যুট করতে চলেছি। আজকে আমাদের এই পডকাস্টে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমরা অনেকেই আছো যারা ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে অনেক দূর এগোতে চাও, কন্টেন্ট ক্রিয়েশনে তোমরা অনেক কিছু জানো না, সেগুলো জানতে চাও। তোমরা এই পডকাস্টটা দেখলে অনেক কিছু জানতে পারবে। আর আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের পডকাস্টের গেস্ট হিসেবে ডেকে নিয়েছি মৌসুমী চ্যাটার্জিকে, যিনি একজন ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। সো ওয়েলকাম মৌসুমী চ্যাটার্জি অন পডকাস্ট ওয়ালা। হ্যালো, কেমন আছো দিদি? ভালো আছি। ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার বলো, যাই কিছু বলো, যারা ডিজিটালে কাজ করছে। সো তোমার ক্ষেত্রে অ্যাজ এ ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর মধ্যে তুমি কোনটাকে দেখবে? মানে তুমি কি ইনফ্লুয়েন্সার নাকি কন্টেন্ট ক্রিয়েটর? কারণ দুটোকে আমি শুনেছি দুটো আলাদা জিনিস হয়। দুটো আলাদা জিনিস হয়, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার মানে তুমি কাউকে একটা ইনফ্লুয়েন্স করছো কোনো কিছু করতে, ঠিক আছে। আর কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে মানে একটা গল্পকে আমরা সাজিয়ে একটা তুলে ধরছি। এবার আমি দুটোই বলা চলে বেসিক্যালি, কারণ যে তো আমাদের লাইফের সাথে যেটা হচ্ছে রেগুলারলি সেটাকে কন্টেন্ট করে প্রডিউস করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষকে একটা গাইডেন্স দিচ্ছি। ধরো, যেহেতু আমি ঘুরতে যাই, যে ট্রাভেলের কন্টেন্ট, যে আগেকার দিনে কি হতো যে কোথায় গিয়ে থাকবো, কেমন হবে না হবে, তো সেটা আমার ভিডিও থেকেই লোকে দেখে নিতে পারছে যে হোটেলটা কেমন, ভিউ কেমন, ফুড কেমন। তো দ্যাট ইজ আ কাইন্ড অফ ইনফ্লুয়েন্স। বিউটিতেও তাই, কোনো মেকআপ প্রোডাক্টে একটা রিভিউ করা। আবার সেম ওয়েতে আমি আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করছি, মানে আমিও ইনফ্লুয়েন্স করছি, তাদের থেকেও ইনফ্লুয়েন্স হয়ে আমি কন্টেন্ট প্রডিউস করছি। সো ইটস আ ভাইস ভার্সা। ওকে, কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েন্সার যদি তুমি নিজেকে বলো, তাহলে সেক্ষেত্রে তোমার বাড়তি কিছু দায়িত্ব থেকে যায়। তুমি ধরো যে কোনো একটা প্রোডাক্ট তুমি কাউকে বলছো যে এটা কেনো বা এটা তোমার কেনা উচিত, এবার সে যখন সেই প্রোডাক্টটা কিনছে বা সেটা ইউজ করছে, আর যদি কোনো একটা বিপরীত কোনো কিছু হয়, সেটার দায়িত্ব তোমার নেওয়া উচিত। অবশ্যই অবশ্যই, কারণ আমার মনে হয় যে কোনো কিছু প্রমোট করার আগে একটু আগে পরে জেনে যে জিনিসটা কতটা কি না কি, মানে এরকম একটা কিছু, যেমন হয় ওয়েট লস বা ওয়েট গেন ক্যাপসুল, যে জিনিসগুলো, ওগুলোর প্রচুর সাইড এফেক্ট থাকে। তুমি নর্মাল একটা ক্রিম প্রমোট করলে হয়তো চট করে অতটা মানে শরীরের জন্য মানে সাংঘাতিক ক্ষতিকারক কিছু হবে না, বাট এই জিনিসগুলো আমার মনে হয় একটা ইনফ্লুয়েন্সারের এটা মানে রেসপন্সিবিলিটি, যে আমি কি এডিট করছি সেটার বিষয়ে ব্রিফটা পড়ে তবে আমি আমার অডিয়েন্সকে বলতে পারি যে হ্যাঁ, তুমি এটা জন্য যেতে পারো। ওকে, সো এই কথাটা যে তুমি বললে, এরকম কি কোনো সময় হয়েছে যে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কোনো ব্র্যান্ডকে তুমি রিজেক্ট করেছো যে তার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ বা তার প্রোডাক্টটা মানুষের ইউজ করা উচিত না? কারণ এখন অনেক ধরনের ব্র্যান্ড চলে এসেছে, গেমিং এও যদি আমরা বলি, অনেক জুয়া বলো যাই বলো, টাকা লাগানোর ইয়ে সাইডও আছে।
সেই সবগুলো এরকম ধরনের কোনো কিছু? নিত্যদিন রিজেক্ট হচ্ছি। কোনো কোনো এরকম একটা ইংরেজ টাইপের অ্যাকাউন্ট থেকে মেসেজ করবে যে উই ওয়ান্ট টু প্লেস অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু ইউর পেজ, উই ক্যান পে আপ টু $9,000 পার উইক। তো সেখানে $9,000 ডলার পার উইক, ঠিক আছে? তো ওইসব দেখে তো স্বাভাবিক, যদি মানে বোঝাই যাচ্ছে যে ইটস আ ফেক, বাট এটা আমি জানতাম ইটস আ ফেক। বাট একবার একটা ঘটনা হয়েছে, আমি ভাবলাম যে একটু এক্সপেরিমেন্ট করি বিষয়টা, ওরা কিভাবে মানে টাকা দেবে, মানে কি হবে, মানে আমিও তো তাহলে কাউকে গাইড করতে পারবো যে এক্স্যাক্টলি প্রসেসটা কি। সো আই সেড কি ইয়েস আই এম ইন্টারেস্টেড। তো বললো যে ওকে দিস ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লিজ পিং। চলো ঠিক আছে, গেলাম, পিং করলাম। বললো ইউ নিড টু ফিল আ ফর্ম। তো ফর্মে দেখলাম লেখা রয়েছে নাম, ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে, তোমার পেমেন্ট নাম্বার টাম্বার সব নিল। আমি তখনও কি ভাবছিলাম যে কি সিরিয়াসলি দেবে, মানে আমি কি ভুল ভাবতাম এতদিন যে $9,000 করে পাবো? হ্যাঁ ঠিক আছে, না আমি কি ভুল ভাবতাম এতদিন, এগুলো কি হয়? তারপরের বলছে উই লাস্ট স্টেপ লেফট ফর দ্য কোলাবোরেশন। হোয়াট ইজ দ্য লাস্ট? বলছে ইউ নিড টু চেঞ্জ ইউর ইমেল আইডি বাই মাই ইমেল আইডি ইন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, হ্যাকার, ঠিক আছে, হ্যাকার মানে কি হবে, ওর ইমেল আইডি দিলে এবার তো হয়ে গেল, হ্যাক করে নিয়েছে বিষয়টা। আমার একটা বন্ধুর সাথেও রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে, একটা ভালো ইনস্টাগ্রাম আইডি, ওর পুরো মানে 1.5 লাখের আইডি পুরো এরকম করেছেন? ঠিক আছে, হ্যাঁ ওটাও ওই আমি বলেই দেবো সবাইকে, মানে যে এরম করো না যারা পডকাস্টটা দেখছো। তো আমি তখন মানে যা যা ভাষা আমি লিখেছিলাম তারপর দিয়ে ব্লক করেছিলাম, ঠিক আছে, যে বুঝে গেছিলাম যে এটা চিট। ওর হয়েছিল কি না, ও ওই দেখবে আমাদের কাছে প্রায়ই আসে যে মেটা ভেরিফাইড বললে যে বিষয়টা, যে মেটা ভেরিফাইড থেকে তোমার একটা ইয়ে ভরতে বলে, ইমেল আইডি ফাইডি দিয়ে পুরো কনফার্মেশন করিয়ে রাত্রি 3টের সময় মেল এসেছে। এবার ওই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনোদিন আমাদের মেল পাঠিয়ে ওইভাবে মেটা ভেরিফাই করে না, সেটা আলাদা একটা প্রসেস থাকে, ঠিক আছে? তো আর আমি কি, আমাকেও সেটা জানতে হবে, আমি একটা সাধারণ মানুষ, এখনো অবধি আমি স্টার নই যে আমি করে নেবো। একটা হয় যে এখন সাবস্ক্রিপশনের মতো চলে এসেছে, তো ও ওটা ফিল আপ করে দেয়, আর এক রাতের মধ্যে ওর আইডি মানে আজ অবধি ফেরেনি। কারোর কারোর ফিরে যায়, বাট ওর ফেরেনি। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে বেটিং ওয়েবসাইট, গেমিং ওয়েবসাইট। আর একটাও ঘটনা ঘটেছিল যার ফলে তো আমি তারপর থেকে খুব সহজে বেটিং ওয়েবসাইট আমি করি না। আমার একটা ফ্যানের কাছে আমি মানে ভীষণ খারাপ আমার ব্যাপারটা লেগেছিল। তো ওই রকমই একটা বেটিং ওয়েবসাইট প্রমোট, বেটিং না ওটা ছিল তোমার ওই কালার প্রেডিক্টিং ওয়েবসাইট, ঠিক আছে এরকম। তো 1000 টাকা থেকে মিনিমাম আমি প্রমোট করেছিলাম। তো যথারীতি থেকে 1000 টাকা দিয়েও শুরু করে। এবার 1000 টাকা দিয়ে ওকে বলছে কি তোমার 1000 টাকাটা 15,000 টাকা হয়ে গেছে, তোমাকে আরো 3000 দিতে হবে, তোমাকে আরো 5000 দিতে হবে। এবার কিন্তু সেখানেই তো আমাকে সংযত হতে হবে যে কেন আমার, দেখো একটা 1000 টাকা যাওয়া আর 15,000 টাকা চলে যাওয়ার মধ্যে পার্থক্যটা তো, একটা মানুষ প্রমোট করছে আমাকেও, কিন্তু আজ একটা শাহরুখ খান টিভিতে অ্যাড করছে, তার মানেই শাহরুখ খান সেটা মাখছে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো সেই পার্থক্যটা আমার মনে হয় একটা যারা ভিজুয়াল দেখছে তাদেরও বোঝা উচিত এই সব ক্ষেত্রে, যেখানে ক্লিক বেটস থাকছে যে কি বলছে করলাম, ঠিক আছে 1000 টাকা ও দিয়ে গেছে টাকাগুলো, তারপর আর যথারীতি ব্লক। কিন্তু এই ওয়েবসাইট গুলো বা এই অ্যাপ গুলো কি মানে বেশি পরিমাণ টাকা দিয়ে ইনফ্লুয়েন্সারদের প্রমোশন গুলো করতে বলে? ঠিক আছে, এবার সেইটা তো না বেশি, মানে ওরা নর্মাল যেরকম ইনফ্লুয়েন্সার চাইবে সেরকম ভাবেই প্রমোট মানে করাবে, ঠিক আছে? কিন্তু মানে কিছু কিছু ওয়েবসাইট আছে লিগাল, যেমন আইপিএল এর টাইমে বা করলে হ্যাঁ সত্যি ওখানে করতে পারে, বাট কিছু কিছু পুরো ভুয়ো, পুরো ভুয়ো মানে। আর বিশেষ করে ওই ট্রেডিং হয় না যে ইনভেস্ট 1000 গেট 5000, ঠিক আছে, ওইগুলো তো একদমই করা উচিত কিন্তু এরকম জিনিস তো অনেক ইনফ্লুয়েন্সাররা করছে, কন্টেন্ট ক্রিয়েটাররা করছে, তাদেরকে তুমি কি বলছো? মানে তারা যেগুলো করছে তারা সাধারণ মানুষরা ইউজ করছে তাদের দেখে দেখে, ঠিক আছে, হ্যাঁ তো ওটা আমার মনে হয় করাটা ঠিক নয়, একটু ভেবে করা উচিত। আমার অবশ্যই লাভ হচ্ছে, আমার লাভের জন্য কারোর অন্যের ক্ষতি না হোক, এটাই। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তোমার লাইফে এমন কোনো সময় কোনো কিছু এরকম ঘটেছে যেটা মানে তুমি চাইবে যে এটা আর ভবিষ্যতে যেন কোনোদিনও না ঘটে? মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার ভবিষ্যতে না, আজ অব্দি এরকম কোনো ঘটনা সেরকমভাবে ঘটেনি যে আমার জীবনে আর ভবিষ্যতে না ঘটবে এরকম কিছু আমায় ভাবতে হোক। মানে এমন ভগবানের অসীম কৃপা যে এরকম কিছু লস আমায় করতে হয়নি যে রিগার্ডিং। আবার এমন কিছু হয়েছে যেটা মানে তোমার লাইফ চেঞ্জ করে দিয়ে গেছে? লাইফ চেঞ্জ করে দিয়েছে, কোথাও একটা গিয়ে টিকটক ব্যান। ওকে।
হ্যাঁ টিকটক ব্যানটা আগে টিকটক করতে টিকটক করতাম। হ্যাঁ কত সালে এটা ছিল? 2019-20 তো মানে টিকটক দিয়ে শুরু? হ্যাঁ টিকটক দিয়েছি। ওকে, সেই জার্নিটা যদি একটু বলো আমাদের। টিকটকে না মানে আমি এটা খুবই একটা আমি ডান্স শেখাই সাথে, ঠিক আছে? তো ওই টিকটকে তখন ওই মুভিটা বেরিয়েছে বদ্রি কি দুल्हनिया, ঠিক আছে? ওটা একটা ডায়লগ আছে না যে ওই ঘর মে রিশতা কিউ ভেজে তুমকো একবার বল দিয়ে না, ঠিক আছে? ওই রকম এবার ওইটা আমার একটা স্টুডেন্ট আমাকে একদিন আমি গেছি আমাকে দেখাচ্ছে এরকম এই জিনিসটা যে যে কি কি ক্যা হ্যায় নন বেঙ্গলি ওরা ক্যা ইয়ে ও ঠিক আমাকে এইভাবে একটা রিয়াকশন দিয়েছিল, क्या मैम आप टिकटॉक नहीं जानते हैं? তো আমার মনে হচ্ছিল মানে খুব কিছু মানে ব্যাকডেটেড হয়ে গেছে নাকি মানে জানি না এই কি এরকম। বলছে রুকিয়ে হাম আপকো দিখাতে हैं। বলে এরকম ক্যামেরাটা বেশ সেট করলো একটা বোতল রেখে বললো কি চলিয়ে সঙ্গ মে করতে हैं। এবার মুভি টুভি দেখতাম একটু হড়বড় হলো তো খুব মজা পেয়েছিলাম সেদিন বিষয়টা নিয়ে যে বাহ এটা তো ভালো টাইম পাস হবে, হ্যাঁ করা যাবে। ওই দিকে হয়ে তোমার ওই হাফ গার্লফ্রেন্ড মুভির ডায়লগ এইটা মানে ওটা প্রথম টাইম পাসের জন্য এই হ্যাঁ হ্যাঁ কারণ অবভিয়াসলি তখন সেই কত কত বোম্বে দিল্লির ক্রিয়েটার দেখে ক্রাশ খেতাম ওদের মতো হব, কি করে ওরকম ভিডিও বানায় এত সুন্দর। আইফোন কিনতে হবে, এবার আইফোনের যা টাকা একদম। তখন তো মানে নেই কাছে, বাড়িটা থেকে ইনকামও করি না, আর বাবাকে বললে বাবা মারা এখনো আমার বাবা বোঝে যে এগুলোর কি দরকার, বাট তখন বললে তো তো তখনকার দিনে তো বললে দেবে না একটা আইফোন কিনে, মানে একটা মিডল ক্লাস ফ্যামিলির ওরকম দেবে আইফোন মানে 50-60 কি হাজার টাকার একটা করবি মোবাইল হ্যাঁ কিনে কি করবি তুই? কি করবি তো তখন গিয়ে ঠিক টিকটক করতে করতে মানে ধরো টিকটক করা শুরু করেছিলাম ওই মার্চ ফার্স্ট থেকে, দিয়ে শুনেছি সবার মুখে যে আইফোন লাগে স্লোমোর জন্য, হ্যাঁ আইফোন লাগবেই, ঠিক আছে? তো আইফোন মানে সেটারও একটা মজার ঘটনা, একটা বন্ধুর থেকে একটা আইফোন পেয়েছি 3,000 টাকা, টিউশন করি তো 3,000 টাকাটা দিতে পারবো, ওকে বলেছি তোকে 2 মাসে টাকা দেবো, 1,500 দেবো 1,500 দেবো, তুই ভাই আমাকে আইফোনটা দে, ঠিক আছে? বললো আইফোনের সব ঠিক আছে নেট অন করলেই ব্যাটারি ঝটঝট করে মানে ব্যাটারি পুরো শেষ অবস্থা। বলছি না না আমি নেট ফেট অন করবো না, চার্জে লাগিয়ে নেট অন করবো, ওই আপলোড দেবো বন্ধ করে দেবো। আর তখন নিজেরও প্রচুর ইয়ে উত্তেজিত হয়ে গেছে যে আমার আইফোন লাগবে। আর সত্যি বলতে ওটার হাতে iPhone 6s ছিল ওটা, আমি হাতে নিয়ে কোয়ালিটিটা বুঝলাম যে একটা অ্যান্ড্রয়েড আর ওইটার মধ্যে কতটা FPS এর পার্থক্য আছে। এবার ইউজ করছি করতে করতে মার্চ মাস, ঠিক আছে? মার্চ মাস অব্দি ওর ডেড ওর ব্যাটারির অবস্থা। আমার এরকমও মনে হয়েছে মানে ওটার মানে ইন্টারনালি চার্জ নিচ্ছে না, ওটা আমি গরম করতে হলে পেছনে হিটার মেরে অন করতে হয়েছে। আইফোন হিটার মেরে অন করছো? পিকনিকে গেছি আগুন জ্বালিয়ে গরম করছি এরকম ভাবে, মানে এগুলো মেমোরিজ যে ওটা অন কন্টেন্ট বানাবো, মানে ও দেহ রেখে দেবে কোমায়, ওকে বলছি না ওঠ তোকে আসেনি যা। হ্যাঁ তুই কি করছিস, আমি বলছি চলবে দেখ চলবে, পুরো সে হয় না আমি এরকম ভাবেই চালাই, আমি এইভাবেই চালাই, ঠিক আছে? বাড়িতে ড্রায়ার আছে, পিকনিকে তো আর ড্রায়ার নেই, পাতা জোগাড় করে আগুন জ্বালিয়েছি, দিয়ে এইভাবে পুরো আইফোনটারও আগুন জ্বলছে এইভাবে ধরে রয়েছি আইফোনটাকে, জ্বলবে আর জ্বলেওছে মানে দেওয়ালে, ভাই এটা তুই বলেই সম্ভব, ঠিক আছে? এগুলো কোথা থেকে মাথায় নিস না, এটা দিমাগ লাগিয়ে ঠিক আছে গরমটা দিতে হবে, গরমটা জোগাড় করতে হবে। তো ওইভাবে মার্চ অব্দি টেনে টেনে ওই দিয়েই কিন্তু টিকটক ব্যানও হয়, তখনও ওই আমার সাথ ছিল ওকে ওই 6s, যে মানে ও একদম শেষ অবধি আমাকে করে আমার 1,76,000 ফলোয়ার্স হয়ে গেছিল টিকটক থেকে, ঠিক আছে? পিপল স্টার্টেড নোয়িং মি ফ্রম দেম। যে আমি একদিনকে গেছি, এবার কি হয় বলতো, আমার মনে আছে বসন্ত উৎসব ছিল ওটা 2020 একদম লকডাউনের আগে আগে, ঠিক আছে? আমার তখন একজনের সাথে সম্পর্ক ছিল, তো আমি আরও রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করছি একটা কিছু একটা নিয়ে, আমার মনে আছে। হঠাৎ করে একটা মেয়ে আমার কাছে এসেছে, এসে বলছে যে দিদি একটা কথা বলবো, আমি না তোমায় চিনি, আর আমি এতটাই তখন রেগে ফায়ার, মানে চেনো মানে কিভাবে চেনো, আমি তোমায় চিনি না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তুমি মানে বুঝতে পারলে যে ওরা কেমন ভাবে চিনি আমি বলছি আমি জানি না, আমি তোমায় চিনি না, ঠিক আছে? বলছে না দিদি তুমি ভিডিও করো না ওই পালা পালা ভিডিওটার অভিযোগ, হ্যাঁ 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 আমি মানে, ঠিক আছে? ওই ফার্স্ট আমায় মানে কেউ চিনতে পারে, যে ওই দেখবে জীবনের প্রথম এক্সপিরিয়েন্স একটা মনে থেকে যায়, তারপর তো অনেকেই চিনতে পেরেছে, কিন্তু ওই যে ও প্রথম। আবার অচেনা জায়গায় রাস্তাঘাটে যদি কেউ এসে বলে যে তোমাকে আমি চিনি তোমার ভিডিও দেখেছি, মানে আমাদের ঝগড়াটা টোটালি স্টপ হয়ে গেল, যে ঝগড়াটা চলছিল ওই ঘটনাটাতেই মানে স্টপ, মানে ও দেখছে যেরকম জি হ্যাঁ হ্যাঁ আমিই ছিলাম ওটা, বলছে যে হ্যাঁ খুব ভালো লেগেছে ভিডিওটা, আরো ভিডিও দেখেছি ভালো লাগছে। তো এবার ওই একটা পেহচান দিয়ে গেছিল, ঠিক আছে? ফেসবুকে শেয়ার হচ্ছে আমার কন্টেন্টগুলো, ঠিক আছে? আর লকডাউনের সময় আমরা কি করতাম, বেরোতে পারতাম না,
তুই তোর বাড়িতে ভিডিও করবি, আমি আমার বাড়িতে ভিডিও করব, জুড়ে একটা স্টোরি আমরা ক্রিয়েট করব। এটার জন্য খুব ইউনিটি দরকার পড়ে, যেটা লকডাউনের পর থেকে আমি কারোর থেকে পাইনি। হয়তো আমিও বিজি, তারাও বিজি, অবভিয়াসলি যে যার লাইফ তো আর বসে থাকবে না। তো তারপর টিকটক ব্যান হয়ে গেল। এবার এবার কিছু হেটার্স বন্ধু বান্ধবের মধ্যে, ফ্যামিলির মধ্যেই ম্যাক্সিমাম, এবার কি করবি যে এরকম ভাবে। আমি বলেছিলাম, একটাই কথা বলেছিলাম আমার মাকে, আমার মনে আছে, প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাইনি। ওকে, ঠিক আছে, প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে। যদি তুমি উন্নতি করতে চাও, তোমার রাস্তা ঠিক খুলবে। আমি ইউটিউবে আসি, তখন ইউটিউব করছি, হালকা ফুলকা ব্লগ 2020-তেই। ঠিক আছে, ইনস্টাগ্রামে যেদিন লাস্ট ব্যান হয় টিকটক, আমার মনে আছে আমার 1600 ফলোয়ার্স ছিল ইনস্টায়। আমি ইনস্টাগ্রামে একটা বলি, আমার ইনস্টাগ্রামের আইডি দিয়েছে, যার আজকেই হয়তো শেষ ফেয়ারওয়েল। ঠিক আছে, দুপুর 3টের পর অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছিল, এতটাও মনে আছে। ঠিক আছে, তোমরা যারা চাও আমার সাথে কানেক্টেড থাকতে, তোমরা আমার ইনস্টাগ্রামে এসো। দেন অ্যান্ড দেয়ার সেদিন আমার 5000 ফলোয়ার্স হয় ইনস্টাগ্রামে, একদিনে 1600 থেকে 5000, দেন অ্যান্ড দেয়ার। মানে অতজন এসেছে, মানে তারা আমায় ভালোবেসেছে। ঠিক আছে, সেই থেকে জার্নি শুরু ইনস্টাগ্রামের। তখনও রিলস আসেনি, তখন ফটো ভিডিও এরকম, ওই টিকটকের ভিডিওগুলোই দিতাম ইনস্টাগ্রামে। আর লোককে জিজ্ঞাসা করতাম, ভাইরাল হতে পারবো, হবে? দেন তো রিলস লঞ্চ করলো। বাবার হাতে পায়ে ধরে আমি আইফোন 11 কিনেছিলাম, হাতে পায়ে ধরা, লিটারেলি। বাবা কিনে দাও, আমি 1 বছরে কিছু একটা করে দেখো, ঠিক আছে, কিনে দাও। আমি আমি এই টাকাটা তোমায় রিভার্ট ব্যাক করে দেখাবো, যে এইটা দিয়ে। না, এটা 60,000 টাকা দামের ফোন। এরকম ভাবে বলছি, যে প্লিজ তুমি মাসে, তুমি একসাথে দিতে পারবে না, তুমি মাসে মাসে দাও, আমিও দেবো, আমার টিউশনের টাকা জমিয়ে আমি একটা পার্ট দেবো, তুমি দাও। তো আমার এখনো মনে আছে 12 মাসে 5,000 টাকা করে ইএমআই ছিল। ঠিক আছে, বাবা 3,500 দিত, আমি 1,500 দিতাম। ঠিক আছে, বাবা কিনে দেয় আমাকে। তো ওই থেকে জার্নি শুরু, 2 মাস লেগেছিল মানে পিক করতে। ওই যে দাঁড়িয়েছিল, আর এখনো অব্দি ঘুরে দেখতে হয়নি। দেন বাবাকে একদিন বলেছিলাম 1 বছর পর, দেখো টাকাটা কামিয়ে নিয়েছি। বলছে, ভাইরাল হলি তুই, টাকা কামালি তুই, আমার কি এলো? মানে আমার তো পকেট থেকে গেল, আমার কি এলো? কিছু আর উত্তর দিইনি, হয়ে গেছে, আমার হয়ে গেছে। মানে তুমি ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো, সেগুলো তো শর্ট ফর্মে ছাড়তে, বা গানে বা কোনো ডায়লগের উপর কিছু একটা বলছো। ইউটিউবে তুমি কি করতে? ইউটিউবেও আমি ওগুলোই দিয়েছি বেসিক্যালি। মানে হ্যাঁ, আমার না আমার বড় ভিডিও বানাতে খুব ল্যাদ লাগে, সত্যি আমি বলছি। মানে আমার ভালো, আমার মনে হয় ওই টাইমের মধ্যে আমার আরো 3-4টে কন্টেন্ট এডিট হয়ে যাবে। তো আমি ইউটিউবে বড় ভিডিও দিতাম। বড় ভিডিও যেটা হচ্ছে, আমি একটা টাইমে অনেকটা ওয়েট লস করেছিলাম, তো ওটা নিয়ে না অনেকে ইনস্টাগ্রামে জানতে চাইতো, দিদি কিভাবে কিভাবে কিভাবে। তো ওইটা তো বড় ভিডিও দিতে হতো। আর ওটা কি বলতো, তো এডিট না, আনকাট ভিডিও, 3-4টে স্প্লিট করছি, আপলোড করে দিচ্ছি। কিন্তু ওই বাকি ব্লগ করা, মানে এরকম ধরে ধরে আমার দ্বারা এখনো হয় না, সত্যি বলতে। আমি শর্টসই দিতাম, আর ওই লোকে শর্টস দিয়েই আমার ইউটিউবে ওই 5 লাখ মতো হবে। কবে হবে জানি না, ভগবানের আশীর্বাদে হবে। ওকে, আচ্ছা, তুমি টিকটক করতে 2019-20 টিকটক ভার্সেস ইউটিউবারদের একটা বিশাল বড় কন্ট্রোভার্সি চালু হয়ে গেছিল। এবার সেক্ষেত্রে তোমাকেও এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা ট্রোল করেছিল, বা তখন ভয় লাগতো যে ট্রোল হলে একদম ভাইরাল হয়ে যাবো, লোকে কি বলবে? হয়েছিল একদম টিকটক ব্যানের দিন হয়েছিল। আমি আমার কিছু কিছু বন্ধুদের থেকে, ঠিক আছে, খুব পরিমাণে, মানে কি বলবো, এই যে যখন ব্যান হচ্ছে, মানে আমি তো বুঝতেই পারছি না, মানে তোরা তো ভাই টাকাও পাচ্ছিস না এটা থেকে, ঠিক আছে, তাহলে তোরা আমার ব্যাক বিচিং করে কি পাচ্ছিস? একটা মানুষ উঠে দাঁড়াতে চাইছে, আর আমি না এটা একটা খুব মানুষের মধ্যে প্রবণতা দেখেছি, আমার পাশের বাড়ির ছেলেমেয়েটা যদি প্রোগ্রেস করে আমি সাপোর্ট করব না, কিন্তু ওইখানের ওই ছেলেটা জানিস এই করে এই হয়ে গেছে, তুমি সেই সাপোর্টটা যদি তোমার পাশের বাড়ির মেয়েটাকে দাও না, আমার মনে হয় অনেক ভালো হবে। তো সেম সিচুয়েশনে আমাদের, মানে চেনা লোক তো কি করে নেবে, এরকম একটা ব্যাপার। তো আমি তখন বলেছিলাম, তখন না সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, না না মারা যায়, মারা গেছে এরকম একটা। তো আমার সেটা কোথাও একটা রিলেটেবল মনে হয়েছিল, কারণ আমার মনে হচ্ছে যে যখন সুশান্ত মারা গেছে, সারা দেশ বলছে কি যে ওকে সাপোর্ট করলো না, ও সিনেমা পেলো না, এই পেলো না। এবার আজ সুশান্ত তো কারোর পাড়ার ছেলে ছিল, ঠিক আছে, তো তুমিও জানো না যে তোমার পাশের বাড়ির ছেলেটা আজ থেকে 2 বছর পর গিয়ে কোথায় দাঁড়াতে পারে। তো আগেই তাকে ব্যাক বিচিং করো না, তো সেটা আমি রিলেট করেছিলাম, যে আজ তুমি একটা বড় স্টারের দুঃখে দুঃখিত, কিন্তু পাশের বাড়ির মানুষটাও যে ডিপ্রেশনে থাকতে পারে, দুঃখে থাকতে পারে, তুমি সেটা রিলেট করতে পারছো না। ও পাশের বাড়ির মেয়ে, ওর কি হবে, এরকম একটা ব্যাপার। সেটা নিয়ে
ব্যাস রোস্টাররা তোর বসে আছে, টিকটক ব্যান হয়েছে, টিকটকারের এত বড় কথা, সুশান্তের সাথে তুলনা, ভরপুর মানে একদম মানে রোস্ট করলো সব। ওই কি যেন ওয়েবটা, মন্টু পাইলট, ওখান থেকে নিয়ে নিয়ে নিয়ে, ঠিক আছে আমি দেখলাম। আর যথারীতি প্রথম রোস্ট খুব কেমন একটা হচ্ছে। তো তখন আমাদের টিকটকারদের একটা গ্রুপ ছিল, তার মধ্যে আমি একজনের নাম বলবো না, বাট সে একটু ওই স্টেশনে স্টেশনে নাচে, ঠিক আছে, নাম নিতে চাই না। তো যথারীতি খুব রোস্ট হয়। ও ব্যারাকপুরেরই মেয়ে। ও শুধু আমায় বলেছিল ব্যারাকপুর এই পেজটা যা তো। আমি গেছি, দেখছি ভর্তি ওর রোস্ট, মানে প্রত্যেকদিন বলছে আমি ওর কন্টেন্ট রে বোকা, তুই যদি রোস্টই না হতে পারিস তুই ভাইরালই হতে পারবি না, ঠিক আছে, ছেড়ে দে। আর যারা তোকে ওখানে গালাগালি করছে, তুই 5 দিন পর ওর সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবি, ও তোকে চিনতে পারবে। গায়ে মাখিস না, গায়ে মাখলে তুই দেবে যাবি, ওটাকে ঝেড়ে ফেলে উঠতে হয়। তো শি ইনফ্লুয়েন্স মি একদম। সেই টাইমে। তো আমি সত্যি ওখানে আমি কত বোধহয় 1 লাখ কমেন্ট দেখেছিলাম, তারা কোথায় কে আমি জানিও না। প্রতিদিন দেখতাম কত ভিউ হলো, কতজন গালাগালি দিল, দেখবে এটা খুব তাই না। এবার আমার মনে হয় যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার ফিল্ডে নামো, তোমাকে দুটোই, পজিটিভ ও নেগেটিভ দুটোই ফেস করতে হবে, ওইভাবেই নামতে হবে। ওই নেগেটিভ কমেন্ট করলে মানে আমি ট্রমায় চলে যাচ্ছি, তাহলে তুমি এসো না। কারণ দেখো, মানুষ আর মানুষের মতামত এটা ভ্যারি করে। আজ সবাই আমার পক্ষে পজিটিভ সাপোর্ট দেবে না, নেগেটিভও বলবে, ভিন্নমত হতেই ভিন্ন মত হবেই, ফ্যামিলির মধ্যেই ভিন্ন মত হয়। তো এটা তো আমি একদম পাবলিক প্ল্যাটফর্ম, পুরো ওপেন পাবলিক প্ল্যাটফর্মে আমি নামছি, মানে সবার কমেন্ট আমায় খেতে হবে, যা বলছে খেতে হবে। তুমি যদি সেরকম রিভার্টে উত্তর দিতে পারো, যাও গিয়ে ওদেরকে উত্তর দাও, যেমন আমি করি এটা। মানে ভালো এমনও হয়েছে, ভালো কমেন্টে তো রিপ্লাই দিইনি, খারাপ কমেন্টে ঠিক গিয়ে রিপ্লাই দিয়েছি। মেয়েটা পরের টাইমে রিপ্লাই দিয়েছে, তুমি ভালো কমেন্ট করলে এতদিন রিপ্লাই দাওনি, আমি ইচ্ছা করে এটা করেছি, তাই তুমি রিপ্লাই দাও। আমি খুব লজ্জা পেয়েছিলাম জিনিসটাই সিরিয়াসলি, যে কেন আমি খারাপ করেছি এটা, রিপ্লাই দিই যে এরকম বলার ফলে। এই কিছুদিন একটা মঞ্জুলিকার ভিডিও করেছিলাম, ঠিক আছে, কিছু একটা বেশ আমাকে এরকম একটা নেগেটিভ কমেন্টই করেছিল যে এরকম দিদি পুরো তো মঞ্জুলিকাই লাগছে, ঠিক আছে, না নিজেকে বিদ্যা বালান মনে করেছো, এরকম একটা কিছু কমেন্ট করেছি। আমি ওকে রিপ্লাই করেছিলাম হাসতে হাসতে, তো তোমার সামনে গিয়ে এইভাবে দাঁড়ালে রাত্রিবেলা বোধহয় তুমি দারুণ খুশি হতে। বলছে সরি দিদি। তার মধ্যে আতঙ্ক কাজ করছে, সত্যিকারে ভূত সেজে চলে আসে। ওকে, আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সবসময় একটা ইউনিকনেস ব্যাপার থাকা উচিত, যে কিচ্ছু একটা নতুন নতুন, কারণ সবাই হয়তো এক জিনিস করছে, কেউ হয়তো 10টা ডেলি ব্লগের ভিডিও 10 জন করছে, বা তাদের থেকে ডেলি ব্লগে কি আলাদা করবো সেটাও একটা আলাদা বিষয়। তো কন্টেন্ট ক্রিয়েশন তুমি যে ইউনিকনেস, এটা তো সবসময় ভ্যারি করছে। তোমার মাথায় কি ঘোরে সবসময়, যে আমি কি ইউনিক করতে পারি, তুমি এই জিনিসগুলো নিয়ে কি ভাবো? আমি ভাবি না, আমি তোমায় বলছি আমার দুজন বন্ধু আছে, ঠিক আছে, আমি ওদের সাথে সবসময় থাকি। আমরা কিছু ভেবেই বেরোইনি আজকে কি বানাবো, যা চলতি ফিরতি কথা হচ্ছে না আমাদের, ওইটাই একটা করে প্রডিউস হচ্ছে কন্টেন্ট। সিরিয়াসলি চলতি ফিরতি আমাদের আমি আমার ওই বান্ধবীটা আর একটা বন্ধু, আমরা বেরিয়ে যা বলছি কথা, তারপর বলছি এটা কন্টেন্ট না, যে হ্যাঁ এটা তো লেখ, লেখ এটা, এটা পরের দিন হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমাদের যে কত কন্টেন্ট চলছে, ঠিক আছে। আমি তো এরকমও বলে দিয়েছিলাম, মানে ভেবেছি যে একটা কাজ করি, আমরা 3জন একসাথে শিফট হয়ে যাই কোনো ফ্ল্যাটে, প্রতিদিন তো হাজারো হাজারো কন্টেন্ট বেরোবে, আর আমাদের মতো আমাদেরকে ছাপিয়ে কেউ যেতে পারবে না, মানে আমরাই কন্টেন্ট, আমরাই চলতা ফিরতা কন্টেন্ট, আমাদের মনে হয় এটা। সবসময় শুধু কন্টেন্ট বানানোই কাজ? কন্টেন্ট বানানো না, মানে কথাও বলছি বোধহয় কন্টেন্টের মতো, এরকম একটা লাইফ হয়ে গেছে। মাকেও কিছু একটা বলে বলছি, জানো মা এটা যেন ভিডিও বানাতে হবে, ঠিক আছে, এরকম, মানে এটা না ভিডিও বানানো উচিত। সেদিনই হয়েছে মায়ের সাথে, মা আমাকে বলছে কি, মানে ঠিক আছে এবার বিয়ের বয়স হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ কর। আমি বলছি, এখনো অবধি অতজনের সাথে টাইম কোথায় কথা বলবো। মা বলছে না, ওরকমভাবে একজনের সাথে কথা বললে তো হবে না, তোকে 10-12 জনের সাথে কথা বলতে হবে। না, আজ থেকে 10 বছর আগের ঘটনায় চলে যাই, একটা ছেলের সাথে কথা বলতে দিতে না, ফোন টোন কেড়ে নিয়ে এক ঘটনা, আর এখন তুমি কিনা বলছো 10 জনের সাথে কথা বলবো। মা ইনফ্লুয়েন্স করছে বিয়ের জন্য। হ্যাঁ, এবারে মা না দেখি চুপচাপ বেরিয়ে গেল, কোনো কথা বললো না আর, ঠিক আছে, এটা না ভিডিও বানাবো, হ্যাঁ মাথায় রেখো তো। এইভাবে এইভাবে জিনিসগুলো, মানে আমার মনে হয় একটু লুজ রাখো, অত মানে প্রেশার না দিয়ে আমাদের ডেলি লাইফেই আমাদের কন্টেন্ট চলছে, ডেলি লাইফটার মধ্যে খোঁজো যে কোথায় কোথায় তোমার যত রিয়েলিটি দেখাবে তত লোকে রিলেট করতে পারবে।
কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারের একটা প্রচুর বড় প্রবলেম হয়েছে যে সবকিছুতে তুমি কন্টেন্ট দেখছো, বাট যখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছো সেক্ষেত্রে মনে হয় না যে এইটাতে একটা জিনিস হয়তো তুমি কন্টেন্ট দেখছো, বাট ওই টাইমটা যদি তুমি কন্টেন্টটা না দেখে বা যদি ওই না বানিয়ে জিনিসটা যদি ফ্যামিলিকে টাইম দাও বেটার হয়। ওইটাই, কন্টেন্ট বানাবো না, বিষয়টা হচ্ছে ওখান থেকে গ্যাদার করে নেব। আজ এই ঘটনা হলো, আই ক্যান মেক আ কন্টেন্ট এটা দিয়ে। যখন আমি এটা খুব বিশ্বাস করি যে সব সময় ভিডিও নয়, যে একদম মানে এভরিডে আজ ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি মানে আজকে আমি ভিডিও বানাবো না। কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের মাথা না সবসময় ঘুরতে থাকে, চারপাশে কি হচ্ছে, এটা এটা বানাতে হবে, এটা বা এটা রিলেটেবল তো মাথায় রইলো, বা খুব বেশি না হলেও আমি এটা মানে হোয়াটসঅ্যাপে নোট করে রাখলাম। এবার ওটা ওটা ওই যে সেই আমরা ছোটবেলায় ইতিহাসের হেডলাইন দিয়ে বানিয়ে নিতাম না এলাবোরেট করে পরীক্ষায়, ওই রকম জিনিসটা কন্টেন্ট হয়তো বানাচ্ছি না, কিন্তু মানে ভেতর ভেতর জিনিসটা মানে চলছে, যে ওটা হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি মানে। আর মাথার উপর আর মানে আমার উপর কন্টেন্টের কন্ট্রোল নেই, কন্টেন্টের আমার উপর কন্ট্রোল আছে, এরকম একটা ব্যাপার। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, ফার্স্ট ইনকাম কত ছিল মনে আছে? ফার্স্ট ইনকাম, হ্যাঁ মনে আছে, 2,000 টাকা। একটা প্রোডাক্ট হেয়ার মাস্ক ছিল, ট্রিচাপ কেরাটিন বলে একটা কোম্পানি। বাবা সব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম, ইয়েস আই গট আ ব্র্যান্ড কোলাবোরেশন, মানে এরকম একটা ব্যাপার। মানে লোকে বলতো তো যে কিছু হবে না, প্রচুর ব্যাক বিচিং পেয়েছি, মানে মানে ফ্যামিলির থেকে অতটা নয়, সামনে তো বলে না, এটাই হচ্ছে ব্যাপার। সামনে বলে না লোকে, পেছনে কিন্তু ঠিক আমার বাবা মাকে করা। আমার বাবা তো আমায় বলেই দিয়েছিল এরম এরম একটা, মানে ধরো ঘরকে আমি ব্যাকগ্রাউন্ড, দিনের পর দিন নতুন জিনিস ঢুকছে, বলছে তুই পাগল হয়ে গেছিস। আমি, ছাড়ো বাবা, বলুক, বলতে দাও। তো সেই ক্ষেত্রে ওরম ভাবে তো 2,000 টাকা আমি ওই মাস্ক তখন ফলোয়ার্স কত ছিল ইনস্টাগ্রামে। হ্যাঁ মানে যখন তুমি প্রথম ব্র্যান্ড কোলাপ পাও তখন তখন ফলোয়ার্স ছিল ওই তোমার কত, 15,000 মতো। 15,000-এ হ্যাঁ। প্রথম ব্র্যান্ড হ্যাঁ কোলাপ হ্যাঁ, আসে। 15,000। এখন তো লোকে তাও 3,000, 4,000, 5,000-এও ব্র্যান্ড কোলাপ পায়। আমাদের টার্গেট হতো 10,000 করতে হবে, তবে ব্র্যান্ড আসবে। 10,000 কর, মরে যা বেঁচে যা, 10,000 কর, এরকম একটা ব্যাপার। 10,000 আগে কি বার্টার কোলাব না কি বলো? এখন হয়, তখন হতো না 2021-এ। কি মানে এইগুলো একটু যদি আমাদের বলো যে মানে কেমন ধরনের কোলাবোরেশন ব্র্যান্ডরা দেয় সামনের দিকে? এখন তো মোটামুটি 4,000, 5,000, 3,000-এও দেয়। বার্টার কোলাবোরেশন মানে হচ্ছে তোমাকে ওরা প্রোডাক্ট দেবে, তো ওরা তোমায় বলে দেবে স্ক্রিপ্টটা, তুমি সেটার ওপর রিভিউ করে দেবে। এবার যখনই তোমার 20,000, 50,000, 1,00,000, 2,00,000 হচ্ছে, তো সেই অনুযায়ী ওই মাইক্রো ক্রিয়েটার, ন্যানো ক্রিয়েটার, ওই ডিভিশনগুলো চলে আসে। তখনই ধরো 50,000 যার সে 1,000 টাকা পেলো, 1,00,000 যার সে 2,000 টাকা পেলো, 2,00,000-এর বেশি যার সে 3-4 হাজার টাকা পেলো। মানে এবার ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, সবারই এটা খুবই কনফিডেন্সিয়াল থাকে যে কে কত করছে, কিন্তু ওইভাবে হয়। বাটার বাটার দিয়ে শুরু করতে হবে, বেস বাটার। বাটার মানে কারণ আমি যদি নাই শিখি জিনিসটা, আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে কিভাবে হয়, তাহলে কি করে করবো। মানে যারা আজকে শুরু করছে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হতে চায় বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, তারাও যদি মাথায় রেখে চলে যে তাদের মান্থলি একটা ইনকামের প্রয়োজন ফ্যামিলিকে অবশ্যই। চালানোর জন্য, আহ, তোমার মতে যে একটা ইনফ্লুয়েন্সার বা একটা কন্টেন্ট ক্রিয়েটার মান্থলি ইনকাম মানে কত হয়ে যায়? মানে একটা যদি অ্যাভারেজ যদি একটা অ্যাভারেজ যদি আমি ধরি, কারোর 10,000-ও হয়, আবার কারোর আবার 10,00,000-ও হয়। ওকে, মানে ওটার কোনো সময় থাকে না, মানে না না। কোনো মাসে দেখা গেল প্রচুর টাকা চলে হ্যাঁ, এসেছে। এবার যে ধরো এখন যেমন ফেসবুক বা ইউটিউব তো মনিটাইজ প্ল্যাটফর্ম, পার ভিডিও পে করে, কিন্তু ইনস্টাগ্রাম তো পার ভিডিও পে করে না, ওখানে তো আমাদের সবটাই ওই ব্র্যান্ডের ওপর টিকে থাকতে হয়। এবার যদি কেউ ফেসবুক বা ইউটিউবে ঠিক করে দাঁড়িয়ে যায়, মানে আমি গ্যারেন্টি দিতে পারি তার মান্থ গেলে 1,00,000, 2,00,000 টাকা কোনো ব্যাপার না। মাস গেলে আমি বহু লোককে সংসার চালাতে দেখেছি ফেসবুক ইউটিউব করে। এবার কেউ যদি খেলার ছলে করে, হ্যাঁ করি, সে পায় 10-12 হাজার পায়, পেয়েই খুশি থাকে যে ঠিক আছে এটাই করছি। যত খাটবে, যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। এবার সেটা খাটনিতে, স্ট্রাগেলে, এটাই। এই ওয়ার্ল্ডের পাওয়ারটা প্রচুর বেশি, শুধু খাটতে হবে। শুধু খাটতে হবে। আর একটাই জিনিস, আগেকার দিনে মানুষ মানে পাশের বাড়ির ঝামেলা হলে গিয়ে কান পাততো, কি হচ্ছে কি হচ্ছে। এখন ওপেন কন্ট্রোভার্সি, ওপেন কন্ট্রোভার্সি। কেন পাশের বাড়ি যাব? ফেসবুক খুলবো, এর বরের সাথে ওর ঝামেলা লেগেছে, এ ওকে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে, ওর গার্লফ্রেন্ড এক্সট্রা এসে এই বলছে, টাইম পাস হয়ে যাচ্ছে। এখন এবার ওই যে পাবলিকও আবার গালাগালিও দিচ্ছে, আবার দেখছে, দেখছে কিন্তু দেখে একটা বাজে কমেন্ট করে চলে এলো।
ঠিক আছে করো, তাই করো, ওর কি, ও তো ভিউজ কামিয়ে টাকা নিয়ে চলে গেছে। এরকম অনেক সময় দেখেছি যে অনেকে ভিউজ বাড়ানোর জন্য বা ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেক এমন ধরনের ভিডিও ছাড়ে যেগুলো ফ্যামিলি নিয়ে তো দেখাই যায় না, হুম। বা নিজেদেরকে ভাবে এটা কি বানাচ্ছে দেখি, ওরকম ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু বলতে চাও তুমি? মানে অনেকেই দেখেছি অনেক ধরনের কন্টেন্ট, প্র্যাঙ্ক করে অনেক রকমের, মানে আবার কোনো অনেকে আছে সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করে দিচ্ছে ভিউজ বাড়ানোর জন্য, Views ফলোয়ার্স বাড়ানোর বাড়ানোর জন্য, টাকা বেশি আসছে। ওটা তো ওই যে তোমায় যে কথাটা বললাম যে ও ও আর নিজের সম্মান নিয়ে ভাবছে না। আজ আমি রাস্তা দিয়ে হাঁটবো, একটা মানুষ দেখে আমাকে কি বলবে, যে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? আজ আমায় দেখে যদি বলে যে হ্যাঁ ওই মেয়েটা জানিস ভিডিও বানায়, তা আমি এটা শুনতে কোনোদিন রাজি নই। আমি রাস্তা দিয়ে হাঁটবো, লোকে যেন আমায় দেখে ভালো কথা বলে, দিদি তুমি এই ভিডিওটা বানাও ভালো লাগে। তো আমি সবসময় সেটাই মেনটেন করে রেখেছি, বা আমার মানে সঙ্গে যারা থাকে তাদেরকেও সেটাই করতে বাধ্য করেছি। যে এবার আমার সঙ্গে ছেড়ে যাওয়ার পর এরম হয়েছে, খুব একজন একটা প্রিয় বান্ধবী ছিল, ঠিক আছে, নাম লিক করতে চাই না। আমার সাথে যতদিন ছিল আমরা ভালো ভিডিও বানাতাম, বাট আমাকে ছেড়ে যাওয়ার পর ওর এতটাই কন্টেন্টের কোয়ালিটি নোংরা হয়ে গেছে, মানে নোংরা মানে মানে চোখে দেখা যায় না, মানে এরকম একটা বাবা মা পাশাপাশি শোনাও যায় না। তো আমাকে অনেকে এসে তোর বন্ধু ছিল না ওই যে পেহচানটা, আমি বলছিলাম যতদিন আমার বন্ধু ছিল ততদিন ও এরম ভিডিও বানায়নি, যবে থেকে আমার সাথে বন্ধুত্ব শেষ হয়েছে তারপর গিয়ে ও যা করার করেছে, ও আমার বন্ধু না। ওকে, আচ্ছা, এখন তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, প্রচুর ইনফ্লুয়েন্সার, কোনো সময় মনে হয় না যে কম্পিটিশনটা প্রচুর, আমাকে মানে আরো ভালো বানাতে হবে, আরো ভালো, এরকম কম্পিটিশনের মনে হয় না? এটা পুরোটাই একটা রেসের মার্কেট। এখন আজ থেকে ৩ বছর আগে যখন শুরু করেছিলাম হাতে গোনা ছিল, আজ সবাই ইনফ্লুয়েন্সার, সবার ৩-৪ হাজার থেকে ফলোয়ার, মানে ঘরে ঘরে। তো কম্পিটিশন হাই, আর এটা যত ডে বাই ডে যাবে আমার মনে হয় নিজেকে টিকিয়ে রাখার লড়াই এটা। তুমি কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারবে এই দৌড়ে, সেটা তোমাকেই ডিসাইড করতে হবে, তোমাকে ভাবতে হবে কিভাবে টিকিয়ে রাখতে পারা যায়। ওকে, তো কারণ এই যে কম্পিটিশনটা বলার কারণটা হলো যে কিছুদিন আগে আরজি করে যে কেসটা হয়েছিল, অনেকে ওইটা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছিল শুধু ভিউজ পাওয়ার জন্য। আমি নিজেও বানিয়েছি, নিজেও আমি বানিয়েছি। সেটা নিয়ে ভালো ভিডিও বানিয়েছি। আর সেটা প্রোটেস্টের জন্য বানিয়েছি। মানে যেটা, কারণ কারণ দেখো আজকে এরকমও অনেক ঘটনা হয়েছে, যারা রাত দখলে বেরিয়েছে সেদিন রাতেও ইভটিজিং করেছে। আমরা প্রচুর মানে দেখেছি এরকম, ঠিক আছে? তো আমার মনে হয় আর ইভেন আরজি করের ঘটনার পরও যে মানে কাউন্টেবল রেপস হয়েছে। তো ওই রাত দখল করে আমার মনে হয় যে লাভের লাভ কিছু হয়নি। তার থেকে যদি মানসিকতা মানুষের বদলানো যায়, ঠিক আছে? তাহলে আমার মনে হতো অনেক মানে ভালো হতো। আজ একটা মেয়ে কেমন ড্রেস পরে বেরোচ্ছে মানেই সে তোমার কেনা প্রপার্টি নয়। তুমি তাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারো না। ঠিক আছে? আজ তোমার বাড়িতেও বাড়িতে রিলেটিভেতেও মেয়ে থাকে। তার সাথে যদি এটা হতো, ঠিক আছে? একটা মেয়ে বাজে ড্রেস পরে বেরিয়েছে মানে আমি তাকে জাজমেন্ট দিয়ে দেবো যে ও খারাপ? নাই হতে পারে ও খারাপ। তার থেকে যে মেয়েটা সালোয়ার পরে বেরিয়েছে সেও অনেক খারাপ হতে পারে। তো তো ওই জিনিস একটা মেয়েটা তো নিজের ওয়ার্ক ফিল্ডে ছিল। মেয়েটা তো ওয়ার্ক ফিল্ডে ছিল। এখানে অনেকে এরকম কমেন্ট করে, মানে দেখেওছি এরকম যে কি দরকার মেয়েদের রাত্রিবেলার কাজ করার? ওই যে বললাম মানসিকতা। ওই রাত দখল এই ওই করে আমি ওটা নিয়েও মানে এই যে মানুষের যে মানসিকতাটা বদলানোর, যে একটা মেয়ে রাত করে কেন বাড়ি ফিরবে? পাড়ার লোক ফ্যামিলির লোক আগে কোয়েশ্চেন তুলে দেখবে। কি রে এত লেট করে বাড়ি ফিরছে? সেই জায়গায় তুমি যদি সাপোর্টিভ হও, হ্যাঁ ও কাজ করছে তাই জন্য ও বাড়ি ফিরছে লেট করে। লেট করে বাড়ি ফিরছে মানে খারাপ কাজ করছে না ও। তো সেই চেঞ্জেসটা আমার মনে হয়েছে যে সোশ্যালি খুব দরকার সমাজে। হবে না আমি জানি, বাট ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্স করতে এসছে। চেষ্টা চালিয়ে যাওয়ার একটা দরকার। আর একটা হলো যে ফেসবুক, ইউটিউবটাকে যদি আমরা সাইডে রাখি, ইনস্টাগ্রাম, এখন মানুষ ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি টাইম দেয় বা সবচেয়ে বেশি ঘাটে। এই ইনস্টাগ্রাম সার্কেলটা না অনেকটা মানে মনে হয় কি সবাই দুবাইতে বসে থাকা শেখের ছেলে মেয়ে, ঠিক আছে, মানে সবাই বড় লোক, কারোর কাছে আজকে ল্যাম্বরগিনি আছে, কারোর কাছে কোটি কোটি টাকা, মানে ফেক লাইফস্টাইল বলো বা যাই বলো, এই জিনিসটাকে তোমরা কেমন মেজাবো? কারণ যারা দেখছে, আমরা যদি দেখি আজকে আমাদেরও মনে হবে কি আমারও এর মতন লাইফস্টাইলটা চাই, এই জিনিস অনেক ইনফ্লুয়েন্স হয়ে যায় এরকম ভাবে, এই জিনিসটাকে না আমি এই জিনিসটাকে কোনোদিন সাপোর্ট করিনি। আমি আজও শ্যামবাজার থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম তখনও, আজও আমি মেট্রো থেকে নেমে হেঁটে হেঁটেই বাড়ি ফিরি, ঠিক আছে? তো দেখো আজ অডিয়েন্স আমাদের এতটা দিয়েছে, তো অডিয়েন্সের সাথে যদি ডাউন টু আর্থই না থাকতে পারি তাহলে ওরা আমাদের 2 দিন লাগাবে না মানে ফলোয়ার্স তুলে নিলে।
ওরা যদি ফলো তুলে নেয় তাহলে আমরা কি জিরো। তো আমার মনে হয় যে এই ফেক লাইফস্টাইলটা যে মেনটেন করা, যে আমি একটা বিশাল বড় কিছু আমার সাইডে আদৌ সত্যি হয় সবসময়? সবসময় মানে দেখো, যদি ভালো করে কাজ করে তাহলে সত্যি সে এটাকে অর্জন করতে পারে, যে হ্যাঁ গাড়িও কিনতে পারে, ফ্ল্যাটও কিনতে পারে, কিনতে পারে। কিন্তু সে গাড়ি ফ্ল্যাট কিনেও তোমার অ্যাটিটিউডটা মানুষের প্রতি সেটাই বুঝিয়ে দেয় তুমি ফেক না রিয়েল। তো তুমি সব কিছুই বানাও কিন্তু মানুষের সাথে অ্যাটিটিউডটা, অনেককে আমি দেখেছি ইনফ্লুয়েন্সার ফটো তুলতে গেছে, না 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 এখন না এখন না ভাই, ওর জন্যই তুমি রয়েছো। আর এবার ফিল্ম স্টার হয়ে গেলে সেটা তো আলাদা ব্যাপার, তাদের সাথে আমরা কম্পিটিশন করতে পারি না, বডিগার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, ওটাও অবশ্যই ওদের জন্য লাখ লাখ লোক ভিড় করে থাকে। বাট রাস্তায় দুটো মানুষ এসে যদি তোমার সাথে ফটো তুলতে চায়, আমার মনে হয় সেখানে না বলার কোনো মানেই ওঠে না। তো ওই লাইফস্টাইলটা আমি কোনোদিন বিশ্বাস করিনি। আমি এখনো বলি, আমি যদি কোনোদিন মাসে 10 লাখ টাকার মানে কামাই, আমি তাও 300 টাকার কুর্তি কিনে পরবো। আমি কেন পয়সা খরচা করবো মানে অত? আমি 300 টাকায় মানে মানে তুমি ভাবো একটা এক একজন দেখি 30,000-এর শপিং করেছি, জারা টারা দিয়ে শো অফ করলো, আমি হাতিবাগান তুলে নেবো ভাই জারা দিয়ে। আমি গড়িয়াহাট হাতিবাগান পুরো আমার আলমারি সাজিয়ে দেবো আমি। প্ল্যানেট ভালো আমাদের কাছে। অনেক অনেক আমার গুচি জারা স্ট্যান্ডের নিচেই পাওয়া যায়, আমার দরকার নেই। ফার্স্ট কপি হয়েছে তো কি হ্যাঁ তো কি, আমার ভিডিওতে দেখতে সুন্দর লাগছে তো ব্যাস ঠিক আছে, হয়ে যাবে কাজ। বুঝছি বলছি আমি মনে হ্যাঁ মনে হ্যাঁ, বুঝছি বলছি। ভিডিওতে দেখতে সুন্দর লাগাটা দরকার, যাই বড় না কেন। একদম। আচ্ছা, তুমি ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর বাদ দিয়ে একটা সাধারণ ঘরের মেয়ে, তো সেক্ষেত্রে বিশেষ করে বাঙালি, সেক্ষেত্রে খাওয়া দাওয়া তো খুব পরিমাণে আমাদের বাঙালিদের মধ্যে হয়ে থাকে, বিশেষ করে রোববার বলো, এই দিনগুলোতে আমরা মাংস মাংস একদম খেয়ে একা করে দিই। তুমি কি কি খেতে ভালোবাসো? আমি সব খেতে ভালোবাসি, এবার যেহেতু ইনফ্লুয়েন্সার প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ফুডের কোলাবোরেশন থাকে, মানে এই ফুড রেস্টুরেন্ট ওই ফুড রেস্টুরেন্ট। এবার ফুড ব্লগারদের একটা দুঃখের কথা আমি অবশ্যই এই প্ল্যাটফর্মে শেয়ার করব। লোকে তো দেখে ভাবছে এত খাবার খেতে পারিস, এত খাবার। বিশ্বাস করো ওই শ্যুট করতে করতে না খাবারটা পুরো ঠান্ডা থিতিয়ে যায়, আর মুখে তুলতে ইচ্ছা করে না, ইচ্ছে করে না। কালকেই আমি ডমিনোজের একটা শ্যুট করেছি, এত বড় একটা পিজা না, মানে আমার বাকি বন্ধুরা লোভ সামলাতে পারছে না, আমি কতক্ষণে ওটাকে গিয়ে অ্যাটাক করবো। কিন্তু সবাই আমার জন্য, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবাই বসে আছে আমার দিকে তাকিয়ে, মানে যতক্ষণ না আমি অনুমতি দেবো যে হ্যাঁ আমার শ্যুট শেষ হয়েছে এবার যা, অনুমতি দেওয়ার পর দেখলাম গায়েব, 2 পিস পড়ে আছে। ঠিক আছে, খেতে তো তার মানে খুবই তুমি খুবই খুবই ভালোবাসি, খুবই, কিন্তু মানে খেতে পারি না কারণ ওই মোটা হয়ে যাব, মানে ছিলাম একটা সময় অনেক, মানে মোটা ছিলাম, কত ওয়েট? 85 ছিল। এখন ঠিক আছে, কমিয়েছিলাম 2023 অব্দি 58 করেছিলাম, তারপরে এত ঘুরলাম ট্রাভেলে আর এত খেলাম, আবার 10 কেজি বেড়ে গেল। এবার আবার মানুষ, এই ক্ষেত্রেও আমি তোমাকে বলবো, যখন মোটা ছিলাম তুই এত মোটা কেন রে, রোগা হলাম, তোকে না এটা ভালো লাগছে না, মুখটা দেখেছিস, তোর মুখ দেখে মায়া লাগছে, আবার মোটা হলাম, তুই একটু ফুলে ফুলে যাচ্ছিস না, পয়সার জন্য ফুলছিস, মরে যাব, মরে যাই তাহলেই বোধহয় শান্তি, কি করবো? আর যদি কাল আবার রোগা হয়ে যাই তাহলে তুই কি বুঝবি যে আমার পয়সার অভাব হয়েছে, দিয়ে যাবি বাড়িতে যে না না ও বোধহয় পয়সায় ফুলে গেছিল, এবার পয়সা নেই বলে শুকিয়ে যাচ্ছে, দিয়ে যা আমার বাড়িতে এসে। মানে মানুষের কথা আমি বলেছিলাম না, কোনো দিন তুমি লম্বা হলেও শোনাবে, বেটে হলেও শোনাবে, মোটা হলেও শোনাবে, রোগা হলেও শোনাবে, এটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। যতদূরে আমার মনে হয়েছে যে না আমার এটা ভালো লাগছে না, ততদিন খেয়েছি, এখন আমার মনে হচ্ছে যে না আবার একটু ওয়েট লস করা উচিত, আবার মানুষকে মোটিভেশন দিতে হবে, দুর্গাপুজো আসছে, 5 মাসের মধ্যে কমিয়ে ফেলো কমিয়ে ফেলো, ঠিক আছে? তো ওইটার জন্য নিজেকে আগে করতে হবে, তবে না লোকে দেখে বুঝবে যে হ্যাঁ দিদিটা করেছে, আমিও করতে পারবো। বহুজনকে ইনফ্লুয়েন্স করেওছি, আমার ইউটিউব চ্যানেলে প্রচুর এরকম ভিডিও আছে, আমার এসে ওরা বলে গেছে পার্সোনালি, দিদি তোমার কথা শুনে আমি এটা করতে পেরেছি, হতো না। তো সেই রকম আবার কোথায়, তো ওই জন্য খাবার খেতে ভালোবাসলে ওই কোয়ান্টিটি কমিয়ে দিতে হয়, ঠিক আছে? ওতেই মন ভরে নিলাম, আর কি করবো। ওই নিয়ে কোনো চাপ নেই। না হ্যাবিট হয়ে গেছে, প্রথম খুব কষ্ট হতো, রাত্রিবেলা 2টোর সময় খিদে পাচ্ছে, বিস্কুটের ডিব্বা নিয়ে খাচ্ছি, ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি আমি, 12 ঘন্টা খাবো না, ঠিক আছে খাওয়া, কিন্তু ওই রাত্রি 3:30, ঠিক আছে? এক্ষেত্রে মানে বলে না, আমি এটা আমাদের ইনফ্লুয়েন্সার যারা এডিট করে রিলেট করতে পারে, মানে এটা খুব বলে আমি খুব ভূত লাভার, আমি ভীষণ মানে ভয়ও পাবো প্লাস আবার শুনবো, মানে এরকম। তো বলে ওই রাত্রি 2:30 থেকে 3টে অব্দি নাকি একটা কি ডেভিল টাইম চলে, তখন নাকি ঘুম থেকে তুমি যদি উঠে যাও, ঠিক আছে,
তখন নাকি তোমার ভূত দেখছে। তা আমি তো 3:30 অব্দি জেগে বসে আছি, আমি ভূতকে দেখছি, ও আমাকে কি দেখবে? আমি তো 3:30 অব্দি বসে ওকে দেখছি, তারপর ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, আমি তো ফোনে দেখছি, ও আমাকে দেখছে, আমি ফোন ঘাটছি, ও এডিটিং, ও তো পাশে বসে এডিটিং দেখছে, শিখছে। ফাইন, ঠিক আছে। এরকম একটা ঘটনাও আছে আমার পাশের বাড়িতে, মানে বলা হয় যে রাত্রিবেলা নুপুরের ছমছম শব্দ হয়, ঠিক আছে। এবার নতুন ফ্ল্যাটে শিফট করেছি, জানতাম না। জানতে পেরেছি যখন এই রিলস টিলস করে আমি ওখানে ডায়লগ বানিয়ে ভাইরাল, তখন আমি জানতে পারছি যে ওরকম। আমি বুঝতে পারি না, প্রথম দুদিন তো মনে হয় যাবো কি যাবো না, বলছি তোর 1.5 বছরে কিছু করেনি, আরো কিছু করবে না। আর অযৌক্তিক ভাবে ওখানেই আমার ভিডিওগুলো ভাইরাল। হ্যাঁ, বলছে না তুই এখানে এলেই ভাইরাল, ঠিক আছে কোনো ব্যাপার না, দুপুরে আমি একটু সঙ্গ দিতে চলেই যাবো, ট্রাইপড টাইপড নিয়ে ভিডিও বানাবো। মানে চুল টুল খুলে, মানে যেগুলো বারণ ওখানে, চুল টুল খুলে ভর দুপুর 3টে 4টে, মানে রোদ পুরো একদম, আমি আমার মতো বানিয়ে চলছে এখনো মানে সুযোগ পেলে ছাদে ওখানেই গিয়ে ভিডিও। আর যদি কোনো সময় সে সামনে দাঁড়িয়ে কি বলবো যে দাঁড়াবে না, যদি দাঁড়ায়, যদি বেঁচে থাকি তাকে দেখার পর আমি তো মরার পর ভাইরাল হয়ে যাবো, কারণ ওই ফুটেজটা ভাইরাল হয়ে যাবে, ওর সাথে বসে দেখবো হয়তো ওপর থেকে আমি ভাইরাল, বললাম তো ভাইরাল হয়েছি, ফিল করতে পারিনি বিষয়টা। ক্যামেরায় ধরা পড়বে, ক্যামেরায় ধরা পড়ে না, হ্যাঁ বলবে দাঁড়া পয়সাটা নিচ থেকে ওপরে দিচ্ছি। ওকে, আচ্ছা কোন সময় কি ভালোবাসায় ছেঁকা খেয়েছো? ছ্যাঁকা খাইনি, মানে আমার রিলেশন যে কটাই হয়েছে, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ব্রেকআপ হয়েছে, বা আন্ডারস্ট্যান্ডিং হয়নি বলে, মানে হয়নি, উই পার্টেড ওয়েজ। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে ধরো সে, মানে আমার সাথে রিসেন্টলি হয়েছে, ঠিক আছে, আমার 7 ইয়ার্সের রিলেশন ছিল, খুব ভালো রিলেশনশিপ। সে জানতো আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে, মানে পুরোটাই আমার শুরু থেকে শেষ অবধি ওর দেখা। তো কিছু ক্ষেত্রে আমি একটু কাজের, স্বাভাবিক মানুষ প্রমোশন বেশি হলে বেশি ব্যস্ত হয়ে পড়ে, তো ও সেটা মেনে নিতে পারছিল না যে আমার ব্যস্ততাটা, সেটা নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। দেন মনে হয়েছে যে না, এখানে আর থাকাটা উচিত হবে না, কারণ যদি থেকেও যাই কোথাও, না ও সুখী থাকবে না আমিও সুখী থাকবো, এটা আমার একটু অ্যাকসেপ্ট করতে টাইম লেগেছিল, যে মানে একটা এতদিনের সম্পর্ক পারবো না, মানে বারবার এখনো হয়, মানে ওই রাস্তায় গেলেই মানে মনে পড়া, চোখে জল আসা। বাট মনে হয়েছে যে হ্যাঁ, ফিউচারের জন্য হয়তো টিকতো না, আজ বিয়ের পর গিয়ে ডিভোর্স হয়ে যেত। আর দেখো, ডিভোর্সটা লোকে, মানুষ 10টা ব্রেকআপ করুক কেউ কিছু বলতে যাবে না, বাট একটা ডিভোর্সে কিন্তু একটা মেয়ের ওপর অনেক আঙুল ওঠে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, সম্পর্কটা এখানেই, যখন ও চাইছে না, ও তো বলেই দিচ্ছে ও মানবে না। এবার আজ আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে সত্যি কথা বলতে গেলে নিজের বাচ্চার মতো করে মানুষ করেছি। একটা 5 বছরের একটা আমার জার্নি। তো একটা বাচ্চাকে কি বাবা মা ছেড়ে দিতে পারে? পারবে না। তো আমি ওকে ছাড়তে পারবো না। আমার এতদিনের ইনভেস্টমেন্ট, নিজেকে ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট, পয়সারও ইনভেস্টমেন্ট, কারণ দেখো একটা সেট আপ বানাতেও তো একটা রিং লাইট বলো, আইফোন বলো, ডিএসএলআর বলো, প্রচণ্ড। আর যদি ওরম ভালোবাসার দরকার নেই, কারণ ভালোবাসা মানে সাথে থেকে এগিয়ে নিয়ে যাওয়া, ভালোবাসা মানে এটা নয় যে তুমি নিচে নেমে চলে এসো। তো না, এখন একটু অনেকদিন ছিলাম, একটু সিঙ্গেলহুড কাটিয়ে নি, এরপর ডিরেক্ট বিয়ে করবো। না 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 না, কোনো এই মুহূর্তে সত্যি বলছি মেন্টালি একদম ইচ্ছা নেই। যতবার যদি যাওয়ার চেষ্টা করি না, আমি ফিল করতে পারছি আমি মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছি। মানে কারোর প্রতি আমি কানেক্টও যদি হতে চাইছি, যে হ্যাঁ আমি কানেক্ট হই তার প্রতি, ওই যে আবার যে সময় দেওয়া, সময় নেওয়া, কেন মেসেজ করছে না, কেন রিপ্লাই করছে না, পুরো কন্টেন্টের থাক বাবা, এখন দরকার নেই, লেট ইট বি। ওহ না, এখন না, একেবারে বিয়ে করবো, বরকেও ব্লগার বানিয়ে দেবো, দেখ প্রচুর পয়সা সংসারে ঢুকছে, কর ব্লগিং কর। তোমার সাথে কথা বলে একটা একটু গুন্ডা গুন্ডা টাইপের ভাই আছি আমি, मैं हूँ ऐसी बचपन से। হ্যাঁ, বহুবার রাস্তায় ওই হয় না, ব্যাড টাচ করতে যায়, ওই আমার বান্ধবী আছে, মানে ও তো মানে কিভাবে রাস্তায় চলে, কোন দুনিয়ায় থাকে, মানে ভাই একজন তোকে সে টাচ করছে, তুই বুঝতে পারছিস না যে ও কি ইন্টেনশন নিয়ে আসতে। আর আমার মধ্যে বোধহয় একটু বেশিই কাজ করে ব্যাপারটা, মানে হাত ফাত মুড়িয়ে ফুড়িয়ে মানে এক কাণ্ড হয়েছে। ও বোঝেও নি, মানে ও এগিয়ে গেছে, পেছনে দেখছি আমি ওনার হাত ধরে দাঁড়িয়ে রয়েছি, ভয় পেয়ে আমি, কি হয়েছে জানো তো, উনি তোকে টাচ করতে চাইছিলেন, তুই বুঝলি না, উনি আমাকে বলছেন মা, মা, এলাম মা,
মা তোমার সামনে আমি তোমার মাকে দেখাবো, তুমি দেখবে? ঠিক আছে, প্ল্যানেটের মোড়ে একদম এরকম হয়েছে, তোমার সামনে আমি তোমার মাকে দেখাবো, দেখবে তুমি? উনি তো বুঝে গেছেন, নিয়ে ধরেছে। ঠিক আছে, না মানে এরকমই আমি, এরকমই। হ্যাঁ, হালকা না পুরো, হ্যাঁ পুরো। সো তার মানে তুমি ছোটা টনের মতনই কাজ করে বেড়াচ্ছ, ডাব্লিউডাব্লিউ যখন তখন শুরু হয়ে যেতে পারে। তো তুমি বলছিলে একটু আগে যে ঘুরতে খুব ভালোবাসো, ট্রাভেল করতে খুব ভালোবাসো, কোথায় সমুদ্রে নাকি পাহাড়ে? যেখানে নিয়ে যাবে চলে যাবে, সে যাওয়াটা ম্যান্ডেটরি। যে যেখানে জঙ্গলে, সমুদ্রে, পাহাড়ে, মানে যাবো, ব্যাস। মানে একটু আউটিং 2-3 দিনের জন্য করব। হয় আমার ভগবান লাকিলি আমার এখন মোটামুটি প্রত্যেক মান্থেই আমার 2-3 দিনের জন্য করে কোথাও না কোথাও কাজ থাকে। মানে অলরেডি এইটা মার্চ মাস আমি শান্তিনিকেতন, দার্জিলিং, মন্দারমণি, বালাসোর হয়ে গেছে আমার। এই মাসে না, মানে এই 3টে মাসে আর কি। হ্যাঁ, তো আরও হয়তো বারবার একই জায়গায় যেতে হবে। মানে আমি খুব খুশি সেটার জন্য, কারণ লোকে, আমার বন্ধুরা এসে আমাকে নিয়ে চল না রে, আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, আমি বলছি এটাই আমার কাজ। তো মানুষ পয়সা খরচা করে ওয়েট করে 6-7 মাস পর কোথাও ট্রিপে যাব, আর আমি ট্রিপে যেতে মানে হাঁপিয়ে যাচ্ছি ট্রিপে যেতে যেতে। এখন আমি নিজেই একটু অফ নিয়েছি, পয়সা খরচা করে ডাকছে যে এসে ভিডিও করে দিয়ে যাও। তো তাওয়ারটা থাকে না যে কাউ পাহাড় ভালো লাগে, কাউ সমুদ্র ভালো লাগে, তোমার মানে কোন জায়গাটাতে বেশি শান্তি পাবো? পাহাড়ে, 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 পাহাড়ে অনেক বেশি শান্তি, আলাদাই ভাইব ওখানে। মানে মানে গেলে মনে হয় কেউ যদি ডিপ্রেশন নিয়ে যায়, এত সুন্দর মানে শান্ত মানে পরিবেশ, মানে মনে হয় শান্ত, মানে দারুণ। পাহাড়, পাহাড়, পাহাড়ের কোনো তুলনা হয় না। এমন কোনো জায়গায় ঘুরতে গেছো যেখানে কি খুব অদ্ভুত টাইপের কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 2-3 বার হয়েছে এরকম, বেশ কয়েকবার। মন্দারমণিতে আরো 2-একটা প্রমোশন করতে গিয়ে বহুবার হয়েছে মানে এরকম ঘটনা। হয়েছিল মানে এতগুলো ঘটনা সব তো বলতে পারবো না, একটা দুটো। তো একবার হয়েছিল যে আমরা বন্ধুরা মিলে 5 জন মিলে, ঠিক আছে, আমরা নাম বলতে চাই না, ওই বনগাঁর দিকে একটা জায়গা, কারণ আমি তাদের এরকম চাই না। তো বনগাঁর দিকে আমি এরকম কাজে গেছিলাম, ঠিক আছে। তো ওখানে একটা মানে কুঠি টাইপের আছে, তো সবাই বলে ওটা হন্টেড। তার মধ্যে আমাদের মধ্যে একজন বন্ধু ছিল, সে হচ্ছে দেখতে শুনতেই বড্ড লম্বা চওড়া, বাট আদতে 5 জনের মধ্যে ওই সব থেকে মানে ও কোথায় আমাদের বাঁচাবে তা না, ওকে মিলে আমরা বাঁচাই, আয় ভাই কিচ্ছু হবে না, আমরা দেখে নিচ্ছি ভূতটাকে, ঠিক আছে এরকম। তো এবার সকালবেলা তো গেছি কুঠিটায়, কিচ্ছু মনে হয়নি, নর্মাল, দূর এখানে কিছু নেই। রাত্রিবেলা হচ্ছে লণ্ঠন নিয়ে 9টার সময় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে কুঠিটার মধ্যে। তবে স্বাভাবিক ওই কিছু কিছু দেখবে, কিছু না থাকলেও একটু স্পুকি স্পুকি ব্যাপার মনে হয়। আমি তো খুব এক্সাইটেড, যাচ্ছি কি হবে পরের কথা। সবাই, আমি, আমার ওই বান্ধবীটা, আরো 2জন আছে। হ্যাঁ, তো 5 জন। আর না, উনিও যাচ্ছেন, হোটেলের লোকটাও তো নিয়ে যাচ্ছে, একা তো যাচ্ছি না, গাইডেন্স উনি নিশ্চয়ই প্রত্যেকটা মানে ট্যুরিস্টদেরই নিয়ে যান, তার মানে উনিও জানেন যে কোনটা সেফ কোনটা আনসেফ। মানে হ্যাঁ, ওখানে নিয়ে যাওয়ার পর ওনারা দেখালেন যে একটা এরকম মানে জায়গা, সুড়ঙ্গ মতো, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ওটা একটা হিস্টোরিক্যাল প্লেস, তো বন্ধ করে দেওয়া হয়েছে, যেখান থেকে এরকম মানে লাশ পাচার করা হতো, ডিরেক্ট নদীতে হয়ে পাচার হয়ে যেত। তো ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ একজন বোধহয় স্লিপ করে মারা টারা গেছিলো, তাই ওটাই আর নামতে দেওয়া হয় না। আর তো এবার যা হয়, আমি বারবার বলছি আমার ভালো, এবার উনি কিছু বলেননি, উনি দেখিয়েছেন কোনো ভয় টয় পাইনি। তো এবার একটু ভয় তো পেতে হবে, এত কষ্ট করে এরকম ভয় পাবো না, ঠিক আছে। আমি বলুন বলুন, আমরা সবাই মিলে, এবার ও তো বারণ করে যাচ্ছে, না না এখানে তোরা এসব করিস না, ঠিক আছে, করিস না এই সমস্ত, তো চুপ কর তো। এবার উনি একটা ঘটনা বলছেন যে ইচ্ছেমতি নদীর ধারে একটা ট্যুরিস্ট এসেছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম, ওরা দেখছে যে 2টো বাচ্চা জলে ডুব দিচ্ছে, উঠছে, উঠছে, ডুব দিচ্ছে, সবাই দেখেছে ওরা, ঠিক আছে। বিশ্বাস করবেন আমাদের 5 জনের নজর তখন শুধু ইচ্ছেমতি নদীতে, আমরাও কি কেউ ওটা দেখতে পাচ্ছি? কেউ দেখতে পাচ্ছি না যথারীতি। আর দেখবে অনেকক্ষণ অন্ধকারে থাকার পর না ভিজুয়াল ক্লিয়ার হয়ে যায়, তুমি অন্ধকারে থেকেও দেখতে পাবে। তো বুঝতে পারছি অন্ধকার হলেও ও এমন একটা রিয়াক্ট করলো, উনি আর গল্পটাই বললেন না, যথারীতি চোটে সবাই আমরা ওর ওপরে। কি রে, মজাটা একদম নষ্ট করে দিলি, তোরা বুঝিস না, এই না সেই না, কি থেকে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, কি হবে, ঠিক আছে। এবার কুঠিতে চলে, এবার উনি আরেকটাও ঘটনা আমাদের বলেছিলেন যে ওইখানে ফেরার পর, মানে ওই ঘটনাটা দেখার পর, যে ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডটা, মেয়েটা নাকি রাত্রিবেলা অদ্ভুত বিহেভ করছিল,
আর মেয়েটার মানে চোখ ফোক উল্টে পুরো হোয়াইট হয়ে গেছিলো মনির জায়গাটা, ওকে নিয়ে গিয়ে টিয়ে ঝাড়াতে হয়েছে। এরকম একটা ঘটনা ঘটেছে। এবার ওর ওপর আমরা ক্ষেপে সবাই। তার মধ্যে আমার ওই বান্ধবীটা কি করেছে, সেই সাংঘাতিক একটা ভূতের সেজে যে ভয় দেখিয়েছে ওকে, খুব ভূত সেজে, মানে সত্যি যদি ওখানে কেউ থাকে সে ভাববে ওকে সত্যি পজেস করে নিয়েছে। কিন্তু এখানে একটা ঘটনা শেয়ার করি, ও করছিল নাটকটাই কিন্তু করছিল, রাত্রিবেলা 10টা-1টা হবে তখন। তো আমি না মানে এবার আমিও নাটক, আমি জানি ও নাটক করছে, মানে মনে হয়েছে নাটক করছে। এবার ওকে এবার ওই ভয়টা পাওয়াতে চাইছি আসলে ওই ছেলেটাকে, দেখ তুই শুনতে দিলি না, এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল আধা ক্যাপচারাতে। কিন্তু ওকে যখন আমি বলছি যে কন্টিনিউ যে এটা এটা মানে পাস্ট স্টোরিজ আছে এরকম মন্দারমণিতে, মানে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চ্যান্ট করলে এটা অনেক পাওয়ার, এই মন্ত্রটার অনেক পাওয়ার, ঠিক আছে? যদি তুমি মন থেকে চ্যান্ট করতে পারো তোমার আশেপাশে কোনো রকম কোনো মানে নেগেটিভ কিছু আসবে না। তো ওকে চ্যান্ট করাচ্ছি, ও না চ্যান্ট করছে না, কাঁদছে অঝরে। আমি ভাবছি কি অ্যাক্টিং করছে, হয়তো অ্যাক্টিং করে বলছে না। কিন্তু ও আমাকে পরে ডেকে নিয়ে বলে যে আমি অ্যাক্টিং করছিলাম মৌদি, কিন্তু আমি ওটা উচ্চারণ করতে পারছিলাম না, এটা আমি মিথ্যে কথা বলছি না। কিন্তু আমরা ওকে ঘটনাটা বলিনি যে ভয়টা পাচ্ছিল। ও আমি আলাদা করে পার্সোনালি ডেকে নিয়ে বলে যে আমি না ওটা চ্যান্ট করতে পারছিলাম না, আমার কিরম একটা ভেতরে হচ্ছিল, আমি ওটা অ্যাক্টিং করিনি। আমি হয়তো ভুল হয়েছে, বাদ দে, হাঁটা বলিস টলিস না, আবার এখন অন্য সিনারিও হয়ে যাবে। তো দিয়ে এবার একটা ছেলে একটা রুমে শুয়ে পড়লো পুরো, মানে অবস্থা খারাপ, ঘুমিয়ে পড়লো। আমরা সবাই মিলে আর একটা রুমে, দুটো রুম ছিল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। এবার ওখানে একটা সমস্যা হচ্ছে না, ইলেকট্রিসিটির খুব আপ ডাউন করে, ঠিক আছে, ইলেকট্রিসিটি আপ ডাউন করছে, কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট আসছে, কিন্তু এসি নেই। মানে যখন কারেন্ট চলে যাচ্ছে আর সেপ্টেম্বরের পচা মানে বর্ষার গরম, ঠিক আছে, খুব প্রবলেম হচ্ছে। তো ঠিক রাতে 3:30 বাজে, 3:30 একদম ডট, সবার ঘুম ভেঙেছে একসাথে, মানে 1 by 1 গরম লেগেছে, কারেন্ট হয়েছে। এবার দম বন্ধ হয়ে যাচ্ছে, রুমের মধ্যে থাকতে পারছি না, চ আমরা বাইরেটা গিয়ে, এটা বারান্দার মতো জায়গা আছে, আমরা বসি একটু, তো অ্যাটলিস্ট মানে প্রকৃতির হাওয়া যেরকম। তো আমরা উঠে দেখলাম ও পাশের রুমে গেছি, আমরা ওকে নক করে মানে এসছিলাম বাইরে থেকে, খুলে দেখলাম ও বসে আছে, বলছে কারেন্ট চলে গেছে, টাওয়ারও নেই, তোমাদের ফোন করতে পারছি না, বসে রয়েছি, উঠে ফোন ঘাটছি এমনি, আয় তুইও আমাদের সাথে বস। 3:30 4টে, খুব জোরে দূর থেকে একটা শেয়াল ডাকলো, খুব জোরে ছিল। এবার ওই আমার এবার এও ভয় পাচ্ছে, মানে ওই বান্ধবীটা আর কি, ঠিক আছে, ও ভীতু, মানে ওর থেকে কম, মোটামুটি 19-20 ডিফারেন্স, ভীতু। দিদি এরকম হয়েছি, তোর বাবা তো গ্রাম্য এরিয়া, এরকম প্রত্যন্ত এরিয়া শিয়াল ডাকবে না তো কে ডাকবে, বাদ দে, কোথায় ডাকছে, এরা স্বাভাবিক 4টের সময় শিয়াল। কিছুক্ষণ পর বিড়াল কাঁদছে, বাজেভাবে কাঁদছে। তখন এবার আমারও একটু মানে মানে এগুলো ঠিক সাইন্স নয়, ঠিক সাইন্স নয় এগুলো। তখনও বললাম কি যে এমনি কাজে বাদ দেওয়াটা। তার ঠিক 10 মিনিট পর একটা কুকুর, কুকুরটা কুকুরের মতো ডাকলো না, কুকুরটা উলফের মতো সাউন্ড করলো, মানে কুকুর বার্ক করলো না, দ্যাটস এ সাউন্ড। এটা তখনই করে যখন ওরা ফিল করতে পারে আশেপাশে সামথিং ইজ দেয়ার। ওইটা শোনার পর কারোর আর ক্ষমতা হয়নি ওখানে বারান্দায় বসবে বলে, সবাই রুমে ঢোক, গরমেই মরে যাবো, বাইরে বেরোবো। একই রুমে 5 জন, যে এরকম সবাই সবার ফোনে টর্চ জ্বালিয়েছে, দরজা জানলা কেউ খুলবে না, মরে যাবো তো ঘেমে ঘেমে, তবুও ভাই রুমের বাইরে বেরোবো না। কারণ এবার কি হয়েছে, এবারই মানে আসল ঘটনাটা। বসে আছি, মানে ধরো এই 5 জন আমরা বসে আছি, এইখানে জানলা একটা, হ্যাঁ বাইরের জানলা বারান্দাটার, আমরা না 5 জন শুনতে পাচ্ছি সামওয়ান ইজ ওয়াকিং, বাইরে কেউ হাঁটছে, হ্যাঁ সামওয়ান ইজ ওয়াকিং, ওপরে বাইরে 5 জনই শুনতে পাচ্ছি, দেখো, আর কেউ ড্রিঙ্ক করে নেই। ড্রিঙ্ক করলে বুঝতাম যে ড্রিঙ্ক করে 5 জন, কেউ ড্রিঙ্ক করে নেই, 5 জনই শুনতে পাচ্ছে ওই আওয়াজটা। এবার যে বলেছি যে ছেলেটা সব থেকে ভয় পায়, ও তো মানে ওকে দেখে আরো ভয় পাবে মানুষে, যে কেমন করছে গুটিয়ে সিটিয়ে, যে দাঁড়া কি করবে, বা জানালা থেকে ঢুকে এসে ধরে কিছু করতে পারবে, কোনো মানুষও ভয় দেখাতে পারে, মানে আমার এটা মনে হয় ওই টাইমে কাউকে একটু শান্ত রাখা ওই পরিস্থিতিটা উচিত, যে আমিও ভয় পাচ্ছি সেটা তো দেখানো যাবে না, ঠিক আছে, আমিও শান্ত থাকবো তোরাও শান্ত থাক, না না কিছু একটা হচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার। কুকুরগুলো ডাকছে সাম কন্টিনিউ কন্টিনিউ, ঠিক খুব কপাল ভালো ওই টাইমটা, ঠিক ওই 4:30 নাগাদ ওর ফোনে টাওয়ার আসে,
সামহাও একটা কর্নারে ওরই ফোনে টাওয়ার আসে, ও বলছে হনুমান চালিসা চালাও। বিশ্বাস করো হনুমান চালিসা চলছে ইউটিউবে, বাফারিং, কারণ নেটওয়ার্ক কানেকশন। আর আমি বলছি প্রথম থেকে চালা, যতবার মাঝখানে বাধাপ্রাপ্ত হবে প্রথম থেকে চালা। তো একবার কি হয়েছে, প্রথম থেকে চলেছে জিনিসটা, হনুমান চালিসাটা। 5 জন বসে হাঁটছি, জাস্ট ওই ফোনটা নিয়ে এরকম জানলার ধারে ধরা। তো যদি কেউ সত্যি মানে থেকে থাকে ভূত প্রেত আত্মা, তো কেউ পালালো, রান স্টেপস শুনতে পাবে, তুমি এটা বুঝতে পারবে তো, একটা মানুষ যদি পালায়, 5 জন শুনেছি আমরা কেউ পালালো দৌড়ে ওখান থেকে। আমার এখনো গুজবাম্পস আসছে, দৌড়ে পালালো, মানে ওই জানলার ধারেই যে সে ছিল, সেটা তো আমরা 5 জনের শিওর, 5 জনের কনফার্মেশন যে ওখানেই সে ছিল। সে পালালো, জাস্ট পালালো জোরে। তারপর যতক্ষণ আরো 1 ঘন্টা আমরা ওইভাবে বসেছিলাম, কারেন্ট আসে, সকাল না হলে আমরা বেরোবো না, 5:30 6টার সময় আমরা বেরোই, বৃষ্টি হয়েছে, বেরিয়ে দেখছি যে ওই হ্যাঙ্গিং যে ট্রিগুলো হয় না জানলায় ঝোলানো থাকে, ওরা কিন্তু পুরো একদম পরিষ্কার সুন্দর সাজানো ছিল, সুন্দর করে, কোনো ছেঁড়া ফাটা নেই। বেরিয়ে দেখছি না কেউ যেন ছিঁড়ে ফেলে, মানে হয় না যে খুব অসন্তুষ্ট হয়তো কোনো একটা কাজে, যে মানে নিতে পারেনি বা কোনো প্রবলেম হয়েছে, তো ছিঁড়ে পুরো বারান্দায় ওই গাছটাকে ফেলে চলে গেছে, জাস্ট ছিঁড়ে। তো এবার আমি এখনো কয়েকদিন আগে অব্দি আমার মনে হচ্ছে ব্যাপারটা হয়তো অতটাও কিছু না, বিড়ালে ছিঁড়েছে, আমরা ভুল ভেবেছি, কেউ ভয় দেখাচ্ছিল, হয় না যে এরকম একটা জায়গায় লোককে এইভাবে ড্র্যাগ করা। আমার একটা বান্ধবীর সাথে দেখা, ওখানে কোলাবোরেশন করেছিস কখনো? বলছে বাবা কোলাবোরেশনের কথা আর বলিস না, এমনি ঘুরতে গিয়ে যা হয়েছে না, কি হয়েছে, জানলার বাইরে থেকে কেউ হাঁটে, ওপরে কেউ হাঁটে, এলাম না, ঠিক আছে না, তাহলে ওটা আবার অনেকে ফিল করেনি, ঠিক আছে। তো এইটা ওই নাইটটা খুব মানে এরকম ছিল। তো এরকম আরো 2-3 বার এরকম ডেঞ্জার ঘটনা। একবার তো এরকম হয়েছে যে মানে 10 জনে বেঁচে ফিরেছি, এটাই অনেক, মানে বলতে পারো ভগবানের দয়ায়। 2020 ঘটনা। তো বেঁচে ফিরেছি 10 জনের মধ্যে একজনও, ফিরেও আমরা 1 মাস সাইড এফেক্টে ছিলাম, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররাই গেছিলাম, আরো কিছু বন্ধু বান্ধব গেছিল, মানে একটা না, মানে 3-3টে আত্মা, 3-3টে আত্মা, মানে ওই এরিয়াতে রয়েছে, 3-3টে, ঠিক আছে, নানা রকম ভাবে অ্যাটাক করছে, কখনো একে ধরছে, কখনো ওর উপরে। তার মধ্যে একটা আবার গুড স্পিরিট ছিল, যে হয়তো চেয়েছিল সামাও যে না এদেরকে, মানে হয় না কিছু গুড স্পিরিট যে না এদের ক্ষতি হতে দেবো না, সে আর এক মানে সাংঘাতিক, মানে ওই ঘটনাটার পর থেকে আমি সামাও কোথাও একটু স্ট্রংও হয়েছিলাম সেইবার। ওই তখনই ওই ওম নমঃ শিবায়ের যে কথা, মানে আমি আমার বন্ধুকে না 2 মিনিটে টোন চেঞ্জ করতে দেখেছি, ওই বান্ধবীটাকে টোন চেঞ্জ করছে, কখনো আমার বান্ধবী, কখনো অন্য কেউ, পুরো মানে চোখের সামনে দেখা, 10 জনের 10 জন, যে মন্দারমণিতে। আমি এর আগেও দেখেছি ফেসবুকেও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বা ফুড ব্লগারদেরও সাথে দেখেছি যে অনেক হোটেলে এখন ভৌতিক দেখো আমি একটাই কথা আমার মনে হয় যে ভূত নিয়ে এক্সাইটেড সবাই থাকে, কিন্তু ওদের খুঁচিও না, মানে ওদেরকে কষ্ট দিও না, বা মানে হয় না অনেকে ডেসপারেটলি কল করব, একটু প্ল্যান সেট করে দেখি, কেউ আছো করেছে, আমাদের একটা বন্ধুই আমার মধ্যে করেছে, মানে অদ্ভুত তার বুদ্ধি। সে নাকি বলেছে ঘরে, মানে যখন আমরা বুঝতে পারছি মানে সামথিং ইজ দেয়ার, ও নাকি ঘরে বসে বলেছে এখানে যদি কেউ থাকো তুমি একটা প্লাস্টিক নাড়িয়ে যাও, সেও প্লাস্টিক নাড়িয়েছে, বাথরুমের বালতিটা হালকা করে ঠেলে দিয়েছে, প্লাস্টিক পাইনি, প্লাস্টিক নাড়িয়েছে, প্লাস্টিকের বালতি, ভূতটাও তো প্লাস্টিক খুঁজেছে না, যে প্লাস্টিক নাড়াতে বলেছে আমি বালতিটাই নাড়িয়ে দিয়েছি, সে তখন রুম থেকে দৌড়ে বেরিয়ে বাথরুমের কল বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস্টিক, মানে এই থেকে শুরু। আর ওই দিন ছিল ফলহারিণী অমাবস্যা, আর আমরা তারপর আরো অনেক কিছু, আমি এগুলো মানে মিথ বলা চলে, চিকেন খেয়ে বা এগুলো খেয়ে ছুঁড়ে ফেলা উচিত না রাত্রিবেলা, একটা জায়গায় কালেক্ট করে রাখো, রেখে ডাস্টবিনে ফেলো, বা এই সমুদ্রের ধারে চুল খুলে যাওয়া, এঁটো হাতে যাওয়া, মানে এগুলো কিন্তু ভ্যারি করে, এগুলো করা উচিত না, এগুলো তাদেরকে অপমান করা, মানে বুঝতে পারছো তো, মানে ওরা তো আর সাধারণ আর মানুষ নেই, তো এইগুলো আমরা সবাই, মানে আমি করিনি,
কারণ আমি সব মানি, আবার খুব এইগুলো ভগবানেও মানি, ভূতেও মানি। তো এই যে এইগুলো তো ওরা করেছিল, এই জিনিসটা নিয়ে অতিরিক্ত ইয়ার্কি হচ্ছে, কেউ ডাকছে, কেউ চিকেন ছুঁড়ে, চিকেন ওই তারপরে ওই কাঁকড়া ফাঁকড়া ছুটছে, কোথাও গিয়ে উল্টোপাল্টা জায়গায় টয়লেট করছে সমুদ্রের ধারে গিয়ে, মানে রাত 2টো 3টের সময় এগুলো তো করা উচিত। এগুলো তো ঠিক আছে, সমুদ্রের পাড়ে বসে মানে আলাদাই ফুর্তি। তো এগুলো করা উচিত নয়, এই জিনিসগুলো। তো ওই জিনিসগুলো আমাদের মধ্যে সমানে মানে চলেছে, আর এগুলো আমরা জানতেও পারতাম না। আমাদের ফেরার সময় ড্রাইভার বলেছে, দেখবে মন্দারমণিতে প্রচুর মরে যাওয়া কেস হয় যেগুলো খবরে ওঠে না, এ ডুবে গেছে, ও ডুবে গেছে, আমরা কিন্তু জানতে পারি না। কিন্তু ওইখানে কটা আত্মা আছে, সেটা আমারই একটা কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু, তাকে ওই বলে না গুড স্পিরিটটা, ওকে পজেস করে মানে ও আমাদের বলছে এখানে আছে ওখানে আছে। আর মজা করছিস নাকি, উল্টোপাল্টা কথাবার্তা বলছিস এরকম ভাবে, এখানে আছে ওখানে আছে, ঠিক আছে। পরে বুঝেছিলাম ড্রাইভারের থেকে নাও ঠিকই বলেছে, লোকাল ড্রাইভার ছিল, যে সত্যি মানে একদম কারেক্ট কারেক্ট বলেছিল যে আমাদের পাশের হোটেলে, মানে ওই হোটেলটার পাশে একটা হোটেল ছিল, একটা এরকম মরা টাইপের জমি, বলছে ওই হোটেলে একটা মেয়ে সুসাইড করেছিল। ও কিন্তু বলছে ওই হোটেলে একটা কেউ আছে। ওরও তো জানার কথা নয়, ও তো সবসময় আমাদের সাথে রয়েছে। এক্স্যাক্টলি। কখনো বলছে যে সমুদ্রে ডুবে 3টে ছেলে মারা গেছিল, ওরা আছে, বুঝতে পারছো? মানে এরকম করে ও বলছে এই সমস্ত কথাবার্তা। ওকে তো এসে সেই মসজিদ ফসজিদ, মানে যে যাবে না মসজিদে, মসজিদের নাম শুনেই বাড়ি থেকে পালাচ্ছে, মানে ওর ওপরও একটা বাজে লেভেলের অ্যাটাক হয়েছিল। গুড স্পিরিট হলেও তারা তো সহজে মানে ভগবানের কাছে মানে যাবে না, ওর ওপরও হয়েছে, ওকে মসজিদে নিয়ে গিয়ে মানে ছাড়াতে হয়েছে, মানে সাংঘাতিক পরিমাণে সেই দিনটা। যে কি আমরা পরে ড্রাইভারের থেকে শুনেছি, ড্রাইভার তো হতভম্ব হয়ে গেছে, কি হচ্ছে, মনে হচ্ছে যে জলজান্ত বোধহয় কার্টুন নিয়ে ফিরছে এটা গাড়িতে করে, আমরা বাসে করেও ফিরতে পারিনি, সবার এমন শরীরের দুর্গতি, মানে গাড়িতে করে ফিরছি, মানে আমার বন্ধুটা গাড়িতে শিবের মন্ত্র চালানো হচ্ছে, ও নেমে পালিয়ে যাচ্ছে, বমি পাচ্ছে, বমি কিন্তু করছে না, বমি পাচ্ছে, সাফোকেশন হচ্ছে, গান বন্ধ হলেই এসে বসছে। এগুলো যতক্ষণ না কেউ চোখে দেখবে ততক্ষণ সে বিশ্বাস করতে পারবে না। এটাই কেউ হয়তো আজকে আমার পডকাস্ট দেখে বললো ও বানিয়ে বানিয়ে গল্প দিয়ে গেছে, when you will feel, তখন তুমি বুঝবে যে কি হয় ওই জিনিসটা, কিভাবে যে ফিরেছি আমরা, আমরাই জানি। মানে আঁচড়ের দাগ দেখেছি ওর কোলাঘাটে এসে, কোলাঘাটে এসে ওকে গায়ত্রী মন্ত্র জপ করানো হয়েছে, যে না ও খেতে পারছে না, কিছু করতে পারছে না, গায়ত্রী মন্ত্রটা শুনলো পুরো। যখন গায়ত্রী মন্ত্র শুনছে না, আমার সাথে অন্য টোনে কথা বলছে, ও কোনো ছেলে একটা মেয়ের টোনে কথা বলছে, হয় না একটু একটু গে সাউন্ড শোনায় যদি ওরকম ভাবে একটা মেয়ের মতো, মানে আমাকে বলছে আমি এটা শুনবো না, এটা বাজে, এটা ভালো না, এটা খোলো, এটা খোলো, এটা ভালো না, কি এটা। আমি সেইভাবে ওকে, আমার এখনো মনে আছে, এইভাবে পুরো হেডফোন ওর কানে চেপেছিলাম ওই মুহূর্তে, যে না তুই এটা শোন। মা বলেছিল আমার যে গায়ত্রী মন্ত্রটা শোনা খুব মানে পাওয়ারফুল, দেখ হবে, ওকেই শোনাতে হবে, মানে কান যেহেতু শ্রবণ ইন্দ্রিয়, ইন্দ্রিয় অ্যাকশন করাতে হবে ওকে। দেন আমরা দেখছি ফট করে ও বলছে, মানে গায়ত্রী মন্ত্র শুনলো, কিছুক্ষণ ওর বসলো, জলটার মাথায় ছিটিয়ে বলছে আমার গা ফা জ্বালা করছে, আমার শরীর জ্বালা করছে, আমি পারছি না। ওর জামা খুলিয়ে দেখছি ওর পিঠে পুরো স্ক্র্যাচ 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 স্ক্র্যাচ, আর নট অনলি ওর ইয়েতে, যে গাড়িতে বসে শোনানো হয়েছে গাড়ির সাইডে স্ক্র্যাচ। ড্রাইভার বলছে নতুন গাড়ি, আমার নতুন গাড়ি, কোনো এরকম স্ক্র্যাচ আসার কথাই নয়। মানে বুঝতে পারছো, মানে কেউ একটা যে, ওটা 2021 সালের, 21 না 22-এর ঘটনা, ঠিক আছে। তো ওইটা নিয়ে যতবার আমরা ভেবেছি আমরা ইউটিউবে বসবো, কিছু না কিছু বাধা পড়েছে। আজ এত বছর পর বোধহয় এসে বললাম ঘটনাটা। না কেউ যায় না, যারা একমাত্র ছিল, কেউ কেউ বন্ধুরা বলে হ্যাঁ ইয়ার্কি মারছিস, ইয়ার্কি মারছি, ওই হোটেলে চল, ওর জন্য চল ওই হোটেলে থাকবি। যতজন বন্ধুকে নিয়ে গেছি না, হোটেলটা যখন দেখেছে না, না না এটা কি রে, হ্যাঁ একটু খান্ডার টাইপের। ইভেন এরকমও হয়েছে ওনাদের যখন গিয়ে বলা হচ্ছে না যে আপনাদের কি এখানে কিছু আছে, ওদের কি আনসার হয় মানুষ, না তো কিছু নেই, কিছু হয়েছে কোথাও নিয়ে যেতে হবে, দে অলসো নোজ কিন্তু যে হয় কিছু একটা, সমুদ্রের ধারে বসেছিলে রাত বেরাত অব্দি, মানে এটা আনসার দিল না যে না তো কিছু নেই, ঠিক আছে। তারপরে তো এতবার মন্দারমণি গেছি আমি, ওই ওরকম তো এই সিচুয়েশন কোনোদিন ফেস করিনি। এত হোটেলে গেছি কোল্যাব করতে, ভালো ভালো রিসর্টে গেছি, কোনো সমুদ্রের পাড়ে বসে রয়েছি, এই সিচুয়েশন কোনোদিন ফেস করিনি। আজও যখন ওখান দিয়ে যাই, মানে একবার হোটেলটায় তাকিয়ে দেখি, সেই মানে বিভীষিকাময় রাত,
যে কি ছিল বলা যায় না। বলা যায় না, সত্যি বলা যায় না। ওকে, তা প্রতিটা জিনিসেরই নেগেটিভ জিনিস থাকলেও পজিটিভ জিনিস হুম, থাকে। পজিটিভ মানে আমরা ভগবান ভগবান বিশ্বাস করি। তুমি কতটা ভগবান বিশ্বাস করো? প্রচুর বিশ্বাস করি ভগবানকে। আমি তো বললামই যে আমার প্রতি মুহূর্তে আমি যে মুহূর্তে ভয় পাই, আমার সঙ্গে সঙ্গে মুখ থেকে ওই ওম নমঃ শিবায় চ্যান্ট করা মানে শুরু হয়ে যায়। যে যে না, আমি যখনই আমার লাইফে আর আমি না ভগবানের সাথে মানে অনেকে হয় না ভগবানকে মার কাকিমার এইভাবে পুজো করতে হয়, ওইভাবে পুজো করতে হয়, গোপালকে এটা ওটা করতে হয়। আমি ওইভাবে করি না, আমি পুরো আমার বাবা মার মতো ডিল করি। বাবা মাকে আমি কিভাবে চাই, দেখো তুমি আমায় এটা করিয়ে দাও, আমার জীবনে খুব প্রবলেম চলছে, তুমি সর্ট আউট করতে পারবে। আমি ওইভাবে মানে গোপাল ঠাকুরকে নিজের ভাইয়ের মতো করে যে করা, তুমি এটা করে দাও, আমি তোমার একটা ক্যাডবেরি পাক্কা ডান, তুমি এটা করে দাও গণেশ, তোমার জন্য তো 5টা লাড্ডু আমি এনেই দেবো। আর হয়ও জিনিসটা, হয়ও। মানে ধরো এরকমও দিন গেছে, পজিটিভে বলছি, আমার কিছু বন্ধু আমার নামে বদনাম করলো, যেটা আমি করিনি, ঠিক আছে, আমি করিনি, আই ডোন্ট ডিজার্ভ দ্যাট। অনেক বন্ধু এরমভাবে হারিয়েছে যে করিনি। বিশেষ করে আমি ভগবানের কাছে কেঁদেছি, মন্দিরে গিয়ে কেঁদেছি, মানে আমার খুব ব্রেকআপের থেকেও আমার কষ্ট হয় আমার বন্ধুরা হারালে, ঠিক আছে, আমি কেঁদেছি যে আমাকে এরকম বললো, আমি তো এরকমটা করিনি, ঠিক আছে। তো 4টা 5 মাস ঘুরতে পুরো জিনিসটা রিভার্ট হয়ে যায়, সবার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ও ভুল ছিল না, ওই ঠিক ছিল, আর ওরা যেভাবে আমায় বদনাম করলো ওরা সেই বদনামটা পেয়ে যায়। মানে এটা পুরোটাই আমার মনে হয় যে ভগবানের মানে হয় না, আমার মা সবসময় আমাকে বলে যে হ্যাঁ এরকম করে ঠাকুর ধরছিস, এই ধরবি না, আমি বলছি অত পারবো না, তুমি বলো আমি ঠাকুর ঘরে আলাদা করে নিচ্ছি, আমি ঠাকুর আমার মতো করে পুজো করবো, আমার ঘরে আমার মতোই থাকতে হবে। এরকম মানে ওইভাবেই যে জন্মাষ্টমী হয় বাড়িতে, ঠিক আছে, জন্মাষ্টমীতে গোপালকে ওই ভোগ দেওয়া, ওইগুলো করা আমার বাড়িতে। সত্যি কথা বলতে আমি যেহেতু খুব ব্যস্ত থাকি আর মায়েরও স্পন্ডেলাইসিস আছে, ওরকমই অনেক অনুষ্ঠান, কোজাগরি, লক্ষ্মী পুজো আমাদের হয় না, আমরা ঘটি, ঠিক আছে। তো ওরকমভাবে ওই ভোগ বিতরণ করে করা হয় না, ওই নাড়ু মিষ্টি দিয়েই পুজো হয়, কিন্তু ওই ভগবানের আশীর্বাদটা আজ এত দূর আছে বলেই হয়তো সবারকে যোগ্য জবাব দিয়ে আজকে, যারা একসময় ব্যাক বেচিং করতো কি করিস বাবা ক্যামেরা খুলে, তারা এই তোর সাথে একটা ব্লগ বানা না রে একটু, এটা পুরোটাই ভগবানের আশীর্বাদ ছাড়া কারোর হতে পারে না। স্ট্রাগেল তো তোমায় করতে হবে, এবার ভগবান তোমায় বলে দিল যে তুই ভাই একদিন লাইফে গিয়ে শাহরুখ হবি, আমি বসে আছি পায়ের ওপর পা তুলে, আমি তো শাহরুখ হবো, আমার ভাগ্যে লেখা আছে, তাহলে তো হবে না, না তুমি স্ট্রাগল করবে, তোমায় সে হেল্প করবে, তোমার স্ট্রাগল দেখেই সে হেল্প করবে যে হ্যাঁ ও সত্যি খাটছে, আমার ওর ওপর ওকে সেই জিনিসটা দেওয়া উচিত। হুম। এবার তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছে বা যারা ইনফ্লুয়েন্সার হতে চায় বা যারা শুরু করেছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটু বলো, তাদের কেমন ভাবে চলা উচিত? দেখো একটাই জিনিসে প্রথমেই আমি যেটা না মানে বারণ করব করতে, সেটা হচ্ছে লিপসিং, চলে না মার্কেটে আর, ঠিক আছে। ফার্স্টে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমার মধ্যে ইউনিক কি আছে, কাউকে থেকে কপি করো না, হয় না। আজ কেউ আমার ফলোয়ার, সে সামাও বলছে হ্যাঁ আমি মিষ্টিদির ফ্যান, মিষ্টিদির মতো ডায়লগ ভিডিও করব, করো, করাতে কোনো বাধা নেই, তোমার একটা যেন টাচ থাকে ওতে যে হ্যাঁ আজ আমি মিষ্টি মৌ, সবার কাছে মৌসুমী চ্যাটার্জি, তো মিষ্টি মৌ বলে সবাই চেনে, ওরও যেন একটা আইডেন্টিটি হয় যে হ্যাঁ ও নয়তো মানুষ কি করবে বলো তো, ওই ও তো তোর কপি করে করেছে, ও তোর কপি করে এই করেছে, ওটা না নিজ। এবার আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে, প্রথমে কন্টেন্ট ক্রিয়েশনে এসেই সব করতে হবে, যেমন ধরো ফ্যাশন বলো, ট্রাভেল, ট্রাভেল বলতেই তো সবসময় সবাই বাইরে যেতে পারে না, যখন গেল তখন কলকাতার মধ্যেও অনেক জিনিস আছে ঘোরার মতো, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, ফুডস, ঠিক আছে, বা এই কন্টেন্ট ক্রিয়েশন যেটা হচ্ছে, সব ঘাটলে একটা উত্তর ঠিক পাবে, একটা রেজাল্ট ওর আইডিতে ঠিক দেখাবে যে হ্যাঁ এটাই হচ্ছে, ব্যাস যেটা দেখাচ্ছে সেটা নিয়ে এগিয়ে যাও, ওটা নিয়েই কাজ করো, মানুষ ওটাতেই তোমায় চেয়েছে, ওটা নিয়ে এগিয়ে যেতে হবে, সিম্পল এটা। এবার তারপর একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর তুমি যাই করবে তাই লোকে দেখবে, কিন্তু শুরুটা গোড়াটা, ঠিক আছে। আমি যদি কাউকে নিয়ে কম্প্যারিজন করতে বসি যে ভাই আমার ভিডিওটা ভালো না ওর ভিডিওটা অনেক ভালো, তাহলে তুমি কোনোদিন নিজেই সেলফ স্যাটিসফাইড নয়, আমাকে নিজেকে আগে সেলফ স্যাটিসফাইড হতে হবে যে হ্যাঁ আমি আমার ভিডিও দিয়ে স্যাটিসফাইড, যে তো তুলনা করো না, ডু ইউর ওন ওয়ার্ক,
নিশ্চয়ই হবে, কারণ এটা হয় না কোনোদিন। শাহরুখ সালমান হতে পারবে না, সালমান শাহরুখ হতে পারবে না, তাই তো? তুমি শাহরুখকে অ্যাক্টিং এর জন্য, রোম্যান্সের জন্য ভালোবাসছো, সালমানকে অ্যাকশনের জন্য ভালোবাসো, দুটো ডিফারেন্ট। অক্ষয় কুমার হতে পারবে না আবার ওরা, প্রত্যেকের একটা আলাদা জনরা আছে। তো আমি যদি এখন ভাবি যে না, দেব আলাদা জিৎ আলাদা, তাই তো অটোমেটিক্যালি দেখবে ওদের মধ্যেও কম্পারিজন হয়ে যায়। যদি আজ জিৎ দেবের মতো কিছু করে ফেললো, বা দেব জিতের মতো, পাবলিক তো আছেই, ট্রোলার্স ওকে কপি করে করেছে, তো সেটাই সেলফ নিজের একটা ইউনিক টাচ ছেড়ে যেতে হবে, বা সেটা তো নিজেকেই নিজে বের করতে হবে যে আমি কিসে ইউনিক। সবার মধ্যে আমার মনে হয় ভগবান ইউনিক কিছু না কিছু একটা দেয়, ঠিক আছে? এবার অনেকে ফেস দেখিয়ে করতে চায় না, ধরো আমি খুব ভালো ফটোগ্রাফি করি, এখন তো খুব চলে স্ট্রেঞ্জার পোর্ট্রেট, খুব খুব চলে, ঠিক আছে? ওটাও তো কেউ একজন স্টার্ট করেছিল, হি ইন্সপায়ার্ড এভরিওয়ান, কেউ একজন তো স্টার্ট করেছিল ওটা, ঠিক আছে? তো ওরকমই কেউ সিনেমাটোগ্রাফি ভালো এডিট করছে, তো সে সেটা দিয়ে কাজ করছে, সবার ট্যালেন্ট, কেউ ভালো আঁকছে, পোর্ট্রেট স্কেচ করছে, তো যেটা তোমার, ও ভালো ডায়লগ বলে ফেমাস বলে আমিও গিয়ে ডায়লগ বলতে শুরু করলাম, নাই খেতে পারে, নাই নিতে পারে লোকে। যেমন আমি আমার দিক থেকে বলছি, আমি যখন ডায়লগের ভিডিও দিই হুড় করে শেয়ার, অথচ আমি যখন এই বিউটি ফিউটি অনেক মানে 80% আর 50% রিচ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো বাধ্য, ব্র্যান্ড দিচ্ছে করতে হবে, যতটা পাবলিক নেবে নেবে, আমাদেরও ফেস করতে হয় আপ ডাউন। সেটাই, একদম। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী আমাদের পডকাস্টে আসার জন্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো অনেক কথা ছিল যেটা একটা পডকাস্টে হয়তো আমরা শেষ করতে পারবো না, তার জন্য এই পডকাস্টের পার্ট 2 আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমার আমাদের সাথে পডকাস্টে কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার, সত্যি মানে আমার ফার্স্ট টাইম এটা কোনো পডকাস্টে এসে শেয়ার করা, আর আমার পডকাস্ট দিয়ে যদি কেউ ইনফ্লুয়েন্স হতে পারে, এটা আমার খুবই ভালো লাগবে। আমি চাই যে সবাই মানে আসুক এই ফিল্ডটাতে, করুক নিজের মতো করে, তো ব্যাস খুবই ভালো লেগেছে, অল টোটাল দারুণ লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার সাথে আমরা একটা র‍্যাপিড ফায়ার খেলবো, এখানে 5টা কোশ্চেন থাকবে, তোমাদের ফটাফট করে 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। তো শুরু করছি আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ড। সবার প্রথম কোশ্চেন, দার্জিলিং নাকি মন্দারমণি? দার্জিলিং। ইউটিউব নাকি ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। অরিজিৎ সিং নাকি সানু নিগম? অরিজিৎ সিং। ওকে, দেব নাকি জিৎ? দেব। ওকে, যদি তুমি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার না হতে তাহলে কি হতে? অ্যাক্টর। অ্যাক্টিং করার খুব ইচ্ছা? হ্যাঁ, করিও অল্প বিস্তর, বাট অ্যাক্ট্রেস হতাম। ইলিশ নাকি চিংড়ি? চিংড়ি। যেহেতু গুড। না, ওরকম ব্যাপার নেই, বাট ইলিশে অনেক কাটা বাছতে হয়, অত টাইম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবারও তোমাকে যে আমাদের পডকাস্টে আসার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই বাই।